দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম হুম। আচ্ছা দেখো, যেটা বলছিলাম যে অ্যাটমিক স্ট্রাকচারে আমরা 14টা ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, 14টা ক্লাসে সবটাই ছিল ওয়ান ইলেকট্রন অ্যাটম নিয়ে কথাবার্তা হয়েছিল, মানে হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। তার জন্য যা যা হয় সেই সবগুলো নিয়ে আমাদের মূলত আলোচনাগুলো হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এবারে আমি আজকে এবং এরপরে কয়েকটা ক্লাসে যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে যে তোমার মেনি ইলেকট্রন অ্যাটম যেটা, সেইটাকে প্রথমে ভেক্টর অ্যাটম মডেল দিয়ে বা সেমি ক্লাসিক্যাল থিওরি দিয়ে প্রথমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তারপরে পুরো ব্যাপারটাই কোয়ান্টাম মেকানিক্যাল অ্যাপ্রোচ যেটা, সেটা হবে। এবং আমি খুব স্মুথলি তোমার ওয়ান ইলেকট্রন প্রবলেম থেকে মিনি ইলেকট্রন প্রবলেমে চলে যাব, বা তোমার যে কোয়ান্টাম মেকানিক্সের যে সমস্ত মডেল প্রবলেমগুলো ছিল, যেমন ধরো পার্টিকুলার বক্স এবং তার বিভিন্ন ভেরিয়েশনস গুলো, সেইগুলো আমরা কিছুটা করেছিলাম। পার্টিকুলার বক্সের আরো একটা দুটো প্রবলেম আমাদের করতে হবে। তারপরে কোয়ান্টামে হারমোনিক অসিলেটর প্রবলেম, রিজিড ডোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, মানে মূলত হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে এমফ্যাসিস দিয়ে করতে হবে আর কি। এটা এটা তোমাদের সেকেন্ড পার্ট অফ কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে আছে আর কি। দেখুন, এই অ্যাটমিক স্ট্রাকচারের এই পরের পার্ট এবং কোয়ান্টাম মেকানিক্স এর সেকেন্ড পার্ট, এটা খুব একটা স্মুথ ট্রানজিশন ঘটবে আর কি। সেটা আমরা পরপর করে করবো আর কি। যেটা একদম ডেডিকেটেড অ্যাটমিক স্ট্রাকচারের জন্য, সেটা অ্যাটমিক স্ট্রাকচার নাম দিয়ে আমি জাস্ট এটা ওখানে বলে দিচ্ছি। তারপরে কোয়ান্টাম মেকানিক্স নাম দিয়ে হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, হ্যাঁ, এইগুলো জাস্ট যেগুলো তোমাদের এমএসসি 2 এর সিলেবাসে আছে আর কি, সেগুলোকে নিয়ে আমাদের আলোচনাটা হবে আর কি। আচ্ছা, কেউ যদি থাকো যে মানে আগে ক্লাস করোনি, মানে আজকেই এখন থেকে ফার্স্ট ক্লাস করছো, যেমন অদ্রিজা আছো তোমরা, অদ্রিজাদের অ্যাটমিক স্ট্রাকচার আমি তো ফার্স্ট, তুমি ফার্স্ট সেমিস্টার ইনঅর্গানিক আমার কাছে কিছুটা করেছিলে তাই না অদ্রিজা? হ্যাঁ, তাহলে আমি কিছুটা পার্ট তোমাদের বলেছি। তাহলে দেখবে ওই হয়তো মানে এই যে যে 14টা লেকচারের মধ্যে মোটামুটি অর্ধেকটা জিনিস তোমার মোটামুটি ভাবে আছে, দেখবে তুমি জানা আছে। অর্ধেকটা না হলে 5-6টা লেকচারের মতো জিনিস হচ্ছে জানা আছে। এটা এমএসসি অ্যাটমিক স্ট্রাকচার যেহেতু, তাহলে একটুখানি আমি বলবো আর কি কাউকে যে মানে ভিডিও বা পিডিএফ গুলো গ্রুপে একটুখানি শেয়ার করে দেবে। শেয়ার করে দিলে বাকি জিনিসগুলো পরপর করে সময় করে আর কি দেখবে। আর আমি যেখান থেকে পড়াবো সেটা তুমি বুঝতে পারবে। মানে এমনি যে নতুন ক্লাস করছো তারও বুঝতে খুব একটা অসুবিধা হবে না। হুম? আমরা পরপর করে শুরু করি। হ্যাঁ? এগুলো হয়ে যাচ্ছে জিনিসগুলো আর কি। ঠিক আছে? আচ্ছা। তাহলে এই আমি লিখেছি তোমার মানে আমাদের দেখবে আমরা লেকচার 12, 13, 14 এই জায়গাগুলোতে আমরা মূলত স্পিন অরবিট কাপলিং ফর দ্য ওয়ান ইলেকট্রন সিস্টেম সেগুলোকে নিয়ে কথাবার্তা বলা, সেখান থেকে অ্যানামালাস জিমান এফেক্ট বলা, সেখান থেকে পার্সেন্ট বেক এফেক্ট বলা, এইগুলোতে তো এমফ্যাসিস দিয়েছিলাম। এবার আমি জাস্ট ওই মেনি ইলেকট্রন প্রবলেমের জন্য জাস্ট তোমার স্পিন অরবিট কাপলিং এই জিনিসগুলোকে প্রথমে একটুখানি দেখে নিতে চাইছি আর কি। কারণ এইটা না জানলে যে অ্যাটমিক টার্ম সিম্বল যেগুলো তোমাদের সিলেবাসে থাকে, সেই অ্যাটমিক টার্ম সিম্বলের মানেগুলো তুমি ঠিক বুঝতে পারবে না। মানে মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে সে গাউসের অ্যাটমিক টার্মসই হোক বা তো টোটাল যে টার্ম সিম্বল বা মাল্টিপ্লেটস গুলো আর কি তার সিম্বল, সেগুলো আমাদের একটু জানার দরকার আছে আর কি। আমরা সেই কাজটাকে প্রথমে একটুখানি করে নিতে চাইছি। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয় বলবে। মানে দেখো আমি কিন্তু মানে সবসময় এক্সপেক্ট করব যে 15 নম্বর লেকচার যখন হচ্ছে তুমি 14 নম্বর লেকচার পর্যন্ত ভালো করে করেছো। যারা আগের সেমিস্টারে ছিল না বা ভালো করে করোনি তারা কিন্তু একবার একবার ওই ১ সপ্তাহের মধ্যেই হচ্ছে 14 টা লেকচার সেটা কিন্তু দেখে নেবে। লেকচার গুলো ২ ঘন্টার তো ছিল না। ১ থেকে ১.৫ ঘন্টার মোটামুটি লেকচার ছিল। সেগুলো তোমাদের আমার মনে হয় ১ সপ্তাহের মধ্যে তোমরা জিনিসটাকে আয়ত্তে নিয়ে চলে আসতে পারবে আরকি। হুম? তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, কারো যদি কোনো ডাউটস থাকে বা কোনো প্রশ্ন থাকে মাঝপথে আটকাবে, আটকে আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ? তাহলে আমরা যে জিনিসগুলো নিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তোমার স্পিন অরবিট কাপলিং ফর মেনি ইলেকট্রন সিস্টেম। স্পিন অরবিট কাপলিং ফর মেনি ইলেকট্রন সিস্টেম।
দেখো আচ্ছা, ধরো মানে হাইড্রোজেন বা হাইড্রোজেন আয়ন বাদ দিলে বাকি সবই হচ্ছে তোমার মেনি ইলেকট্রন সিস্টেম। মানে মেনি ইলেকট্রন সিস্টেম বলতে তোমার মলিকুলও হতে পারতো, আবার অ্যাটমও হতে পারতো। আমি মূলত এখানে যেটা আলোচনা করছি যে পলি ইলেকট্রন, অ্যাটম আর আয়ন, সেইটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। মলিকুলটা না আমি পরে ঢুকবো। হ্যাঁ, মলিকুলের যে করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্স, সেটা কিন্তু একটুখানি অন্য রকমের আর কি। সেটা এই হুকেল থিওরি দিয়ে তুমি স্টার্ট করবে না, এটা একটুখানি অন্য, সেটা আমি পরে আলোচনা করি। এখন পলি ইলেকট্রন, অ্যাটম অর আয়নস, এটা কি আমি জাস্ট মানে এই যে পলি ইলেকট্রন সিস্টেম বলতে আমি মূলত এখানে পলিকুলার অ্যাটম বা আয়নস নিয়ে কথাবার্তা বলছি। আচ্ছা, সিম্পলেস্ট যে সিচুয়েশনটা, সিম্পলেস্ট পলি ইলেকট্রন অ্যাটম আর আয়নস, অ্যাটমস অর আয়নস, অবশ্যই টু ইলেকট্রন অ্যাটম অর আয়নস হবে। তারা কারা? ধরো হিলিয়াম, লিথিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস, এক্সেট্রা। আমি এই টাইপের সিস্টেমটাকে নিয়ে প্রথমে একটু ভাবি আর কি। মানে একদম অনেক ইলেকট্রন আছে, সেই সিচুয়েশনটা প্রথমেই বুঝতে গেলে তোমার ব্যাপারটা অনেকটা কমপ্লিকেটেড লাগবে। তুমি জাস্ট কোনো রকম ভাবে ছবি টবি এঁকে কিছু ম্যানেজ করতে পারবে না। আগে টু ইলেকট্রন অ্যাটম বা আয়নস নিয়ে আমি একটু প্রথমে আলোচনা করি, তারপরে আমি ওইখান থেকে তোমার মানে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে জিনিসটা কেমন করে জেনারেলাইজ হচ্ছে সেই জিনিসটাকে নিয়ে আলোচনা করবো। তাহলে যদি আমি হিলিয়াম বা লিথিয়াম প্লাস বা বেরিয়াম 2 প্লাস এই ধরনের সিচুয়েশন আমি বলি, তাহলে মডেলটা কেমন? একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চার্জ ধরে নাও জেড ইন্টু ই। এবার দুটো ইলেকট্রন ধরো তুমি কনসিডার করছো, এই একটা ইলেকট্রন আর একটা ধরো তোমার এই একটা ইলেকট্রন। এটা ধরো 1 নম্বর ইলেকট্রন, এটা তোমার 2 নম্বর ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন, ঠিক আছে। আচ্ছা, মানে নিউক্লিয়াসটাকে এই যে 1 নম্বর ইলেকট্রন, তার যে করসপন্ডিং রেডিয়াল ভেক্টরটা, এটাকে তুমি ধরে নাও R1। আচ্ছা, এবারে নিউক্লিয়াস থেকে 2 নম্বর যে ইলেকট্রনটা, 2 নম্বর ইলেকট্রনের যে দূরত্বটা, সরি এইটা, এটা ধরে নাও তোমার R2, ধরে নাও R2, এগুলো রেডিয়াল ভেক্টর গুলো আর কি, এটা। আচ্ছা, এবারে আরেকটা আমি জায়গা বলে নিই যে এই 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রনের মধ্যে যে দূরত্বটা, এইটা, সেটাকে আমি আর এদিক থেকে এদিকে সেটা আমি নিচ্ছি, ধরো এটাকে R12 বলছি। R12টা কি হবে দেখো, তুমি যদি এর মানে ভেক্টর অ্যাডিশনের ত্রিভুজ সূত্রকে দেখাও, তাহলে R1 প্লাস R12 ইকুয়াল টু R2 হবে। তার মানে এটা R2 মাইনাস R1, এটা হচ্ছে R12টা। তাহলে এই ছবিটা আমি আঁকলাম আর কি, ঠিক আছে। আচ্ছা, এবারে আমি যেটা চাইছি সেটা হচ্ছে যে তোমার যে ফোর্সটা কাজ করছে আর কি, হ্যাঁ, সেটা এখানে দেখতে চাইছি। ধর 1 নম্বর ইলেকট্রনে যে ফোর্সটা কাজ করছে সেটা হচ্ছে এই নিউক্লিয়াসের সঙ্গে 1 নম্বর ইলেকট্রন, তার একটা অ্যাট্রাকটিভ ফোর্স আছে। আর 1 নম্বর এবং 2 নম্বর এদের মধ্যে একটা রিপালশন আছে। মানে এখন তুমি খেয়াল করে দেখো, যখন 1 ইলেকট্রন প্রবলেম ছিল তখন রিপালশন টিপালশন টাইপের কিছু ছিল না, তখন পুরোটাই ছিল হচ্ছে তোমার নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশন। এখন কিন্তু দু রকমের ফোর্স কাজ করছে। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন 1, সেটাকে আমি dL1 বাই ডিটি বলছি, এটা, ঠিক আছে। এটা কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, এটা আমরা আগে করেছিলাম যখন বোর্ড থিওরি পড়িয়েছিলাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরো সেন্ট্রাল ফোর্স প্রবলেম, অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন, এটাকে করতে গিয়ে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা হচ্ছে টর্ক হয়। এটা হচ্ছে টর্ক, টর্ক। আচ্ছা, টর্কটা কি?
না, যে পার্টিকেলটার কথা তুমি বলছো বা যার অ্যাবাউটে সে অ্যাকচুয়ালি মুভ করবে, এই নিউক্লিয়াস থেকে ১ নম্বর ইলেকট্রন তার দূরত্বটা হচ্ছে তোমার R1 ক্রস কি? না, ১ নম্বর ইলেকট্রনের যে ফোর্সটা কাজ করছে, কোন ফোর্সটা কাজ করছে? না, একটা F1 ফোর্স আছে প্লাস এই ২ নম্বর ইলেকট্রন ১ নম্বর ইলেকট্রন একটা ফোর্স দিচ্ছে, সেটা হচ্ছে F12 এইটা। তাহলে F12 টা হচ্ছে দেখো না, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে F1, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন 2 তার অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে F2, আর ১ নম্বর ২ নম্বর ইলেকট্রন এদের যে পারস্পরিক ফোর্সটা সেটা হচ্ছে F12 এইটা। আচ্ছা, এবারে এটা তুমি কেমন করে লিখতে পারো দেখো। আচ্ছা, এটা নিশ্চয়ই মনে আছে তো যে DLDT টা হচ্ছে টর্ক হয়। এটা আমি কিন্তু করিয়েছি। মানে একাধিকবার এই জিনিসটাকে করানো হয়েছে। ঠিক আছে? এটা বোর থিওরি যেখানে বোর থিওরি আমি পড়ি, সেখানে যে তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন সেটা দেখানোর সময় আমি করিয়েছি আরকি। এটা হচ্ছে তাহলে R ক্রস F হলো প্লাস R1 ক্রস F12 হলো। আর এই প্রথম পার্টটা 0, R1 F1, তার কারণটা কি দেখো, ক্রস প্রোডাক্ট মানে কি? R এর ম্যাগনিটিউড ইন্টু F এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা ইন্টু একটা ইউনিট ভেক্টর। এবারে R1 এবং F1, এই R1 এবং F1 তারা একই লাইন বরাবর কাজ করছে। হ্যাঁ? মানে নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে ফোর্সটা সেটা অ্যালং দ্য R1 কাজ করছে বলে এটা একই লাইনে আছে। তাই সাইন 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর অ্যাট্রাকশন মানে সাইন 180 ডিগ্রি রাদার। মানে তুমি ধরো এদিক থেকে এদিকে তুমি যে হচ্ছে মানে এটাকে ধরছো, রেজিস্ট্যান্সটাকে ধরছো, আর ফোর্সটা অ্যাট্রাকটিভ বলে এদিক থেকে এদিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে তোমার সো-কল্ড F1। আর এদিক থেকে এদিকে একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে তোমার F2। আচ্ছা, এবার এদের পারস্পরিক একটা ফোর্স কাজ করছে, এইটা পারস্পরিক আরকি। হ্যাঁ? সেটা হচ্ছে ধরো তোমার ১ নম্বর ইলেকট্রনের উপরে ২ নম্বর ইলেকট্রনের যে ফোর্সটা কিন্তু F12 বলো এইটা। আর ২ নম্বর ইলেকট্রন ১ নম্বর ইলেকট্রনের যে ফোর্সটা সেটা হচ্ছে F21 বলো। F12 এবং 21 আরকি। মানে ২ নম্বর ১ নম্বরকে কি ফোর্স দিচ্ছে, আর ১ নম্বর ২ নম্বরকে কি ফোর্স দিচ্ছে আরকি। হ্যাঁ? এটা তুমি এটা বরং উল্টোটা, এটা এইভাবে লেখাটা ঠিক হলো না। ধরো রিপালশন যেহেতু তুমি এইটাকে 21 বলো, এটাকে 12 বলো। হুম? এই যে ১ নম্বর ২ নম্বরের রিপালশনটা হচ্ছে F12, আর ২ নম্বর ১ নম্বরকে রিপেল যেটা করছে সেটা হচ্ছে F21 বলছি এটা। এবার F12 এবং F21 তারা সমান বাট অপোজিট ইন সাইন এটা। তাহলে এবারে দেখো R1 এবং F1 একই লাইন বরাবর কাজ করছে বলে এই পার্টটা তোমার 0 হয়ে গেল। তাহলে যেটা রইলো সেটা হচ্ছে R1 ক্রস F12 এটা রইলো। হ্যাঁ? অর্থাৎ এই R1 ক্রস F12 টা রইলো। এইটা কিন্তু এখন নন জিরো। তুমি খেয়াল করে দেখো যখন 1 ইলেকট্রন প্রবলেম ছিল, তখন কিন্তু ওই F12 যেটা ইলেকট্রন ইলেকট্রন রিপালসিভ ফোর্স যেটা, সেটা কিন্তু ছিল না। তাহলে শুধুমাত্র নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের অ্যাট্রাকশনটা ছিল, এবং এটা করসপন্ডিং ক্রস প্রোডাক্ট করলে সেটা তোমার 0 হয়ে যেত। ঠিক আছে? সেখানে DLD টা 0 হয়ে যেত। সেইজন্য আমরা বলতাম যে মানে ইটস এ সেন্ট্রাল ফোর্স প্রবলেম, যার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। কিন্তু এখন খেয়াল করে দেখো এই জিনিসটা কিন্তু ইজ নট এ কনস্ট্যান্ট অফ মোশন। এই পার্টটা ভীষণ ইম্পোর্টেন্ট। তাহলে 1 ইলেকট্রন প্রবলেম থেকে যখন আমি মেনি ইলেকট্রন প্রবলেমে যাচ্ছি, জাস্ট সিম্পলি আমি 2 ইলেকট্রন প্রবলেমে যাচ্ছি, তখন DLDT কিন্তু আর 0 হলো না। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন যেটা ছিল সেইটা কিন্তু এখন আর থাকছে না। সিমিলার সিচুয়েশন হচ্ছে তুমি যদি রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন 2 দেখো, কি হবে? রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন 2 দেখো, সেটাকে আমি লিখছি এইরকম ভাবে dL2/dt। এটা বলছে। তাহলে সেটা কি হবে? না, R2, আচ্ছা প্রথমে টর্কটা লিখি। এটা হচ্ছে টর্ক, মানে ২ নম্বর ইলেকট্রনের উপরে যে টর্কটা কাজ করছে সেইটাকে লিখলাম ধরো টাউ 2। টাউ 2 টা কত? না R2 ক্রস F2 প্লাস এটাকে F21 বলছি। মানে ২ নম্বর ইলেকট্রনটার উপরে ১ নম্বর ইলেকট্রনের যে রিপালশনটা সেটা হচ্ছে F21। আর আমি আগেই বলেছি F12 আর F21 তারা হচ্ছে সমান বাট অপোজিট ইন সাইন। আচ্ছা, এবারে R2 আর F2 সে একই লাইন বরাবর কাজ করছে। এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে ১৮০ ডিগ্রি, কারণ ডিরেকশনটা আলাদা। এইটা ক্রস F21। আচ্ছা, এই পার্টটা সাডেনলি 0 পড়ে রইল কত? R2 ক্রস F21, তার মানে জাস্ট সিম্পলি R2
ক্রস f21 এইটা আবার নট ইকুয়াল টু 0। তার মানে এটা দাঁড়াচ্ছে যে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো আর নো লঙ্গার কনস্ট্যান্ট অফ মোশন। তার মানে এটা দাঁড়াচ্ছে ফর মেনি ইলেকট্রন সিস্টেম ফর many electron system angular momentum of individual angular momentum for individual atom বা individual electron is no longer constant of motion। ঠিক আছে? তারা কিন্তু আলাদা করে কনস্ট্যান্ট অফ মোশনে থাকছে না। তুমি একটু আবার বলছি, যারা আগে ক্লাসগুলো করেছো বা আগে পড়েছো তুমি দেখবে যে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে বা ওয়ান ইলেকট্রন আয়নের ক্ষেত্রে ডিএলডিটি করলে সেটা তোমার জিরো বেরোয়, অর্থাৎ অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন হয়। ওই জন্যই তো বোর থিওরিতে অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে টার্গেট করা হচ্ছে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যখন ঘুরছে তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে। এবার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন ভ্যালুতে কনস্ট্যান্ট হবে, যে ওটা হচ্ছে n ইন্টু এইচ ওভার টু পাই হবে, সেটা অনেক আলোচনা আছে। সেটা আমরা যখন পড়িয়েছিলাম ভালো করে বলেছিলাম, কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হবে সেটা তুমি ইজিলি দেখাতে পেরেছিলে। কিন্তু এই পার্টিকুলার কেসে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনে অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট থাকছে না। হুম। আচ্ছা, এবারে দেখো নাও তুমি এক কাজ করো, ডি ডিটি অফ L1 প্লাস L2 এই দুটোর যোগফল সেটা সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো তো। তাহলে ডি ডিটি L1 প্লাস L2 যখন তুমি করছো তাহলে দেখো খেয়াল করে এই ডি L1 বাই ডিটি প্লাস ডি L2 ডিটি এটা। আচ্ছা, ডি L1 ডিটিটা কি হয়েছে, R1 ক্রস F12 হয়েছে, আর এইটা ডি L2 বাই ডিটিটা কত হয়েছে না R2 ক্রস F21 হয়েছে। আচ্ছা, এবারে তুমি এক কাজ করো, এটাকে জাস্ট R1 ক্রস F12 প্লাস R2 F21টাকে তুমি মাইনাস F12 করে দাও। দেখো F21 আর F12 এক নম্বর দু নম্বরকে রিপেল করছে, দু নম্বর এক নম্বরকে রিপেল করছে। ফোর্সের পরিমাণটা একই হবে বাট অপোজিট ইন সাইন হবে। ঠিক আছে, ঠিক আছে। তা তুমি এটাকে কাজ করো, এটাকে মাইনাস এই R2 মাইনাস R1 করে দাও, ক্রস F12 করে দাও, এইটা। ঠিক আছে, তাহলে এবারে কি হচ্ছে, এটা R2 মাইনাস R1, দেখো এই ছবিতে R2 মাইনাস R1টা কত, R12। তাহলে কি হলো এটা, তাহলে এটা দাঁড়ালো যেটা ডি ডিটি অফ L1 প্লাস L2 মাইনাস একটা আছে R12 ক্রস F12। আচ্ছা, এবারে R12 আর F12 তে একই লাইন বরাবর কাজ করে। তো একই লাইন বরাবর যদি কাজ করে তাদের ক্রস প্রোডাক্ট হচ্ছে তোমার জিরো হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টামটা ইজ নো লঙ্গার কনস্ট্যান্ট অফ মোশন, বা দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ কনস্ট্যান্ট অফ মোশন। তার মানে এইটা তোমার পরিষ্কার বলে দিচ্ছে, দিস ক্লিয়ারলি ইন্ডিকেটস দ্যাট the total angular momentum is a constant of motion. Total angular momentum is a constant of motion. ঠিক আছে, তাহলে এইটা বোঝা গেল যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কিন্তু একটা কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে ইন্ডিভিজুয়াল যে ইলেকট্রন গুলো তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন না, বাট দ্য টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এ
কনস্ট্যান্ট অফ মোশন। তাহলে এটা তো 2 ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে দেখালাম। তাহলে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখাতে পারবে কি করে? ফর মেনি ইলেকট্রন প্রবলেম তুমি এইভাবে লিখতে পারো ডি ডিটি অফ এই সামেশন ওভার আই এল আই এইটা এইটা ইকুয়াল টু 0। হ্যাঁ? ডি ডিটি অফ সামেশন ওভার আই এল আই এটা হচ্ছে তোমার 0 হয়ে গেল। এটা। দেখো ১ম এ এই যে জায়গাটা আমি আলোচনা করলাম সেইটা বুঝতে কারো অসুবিধা হলো কিনা সেটা তুমি বলো। ঠিক আছে? মানে যতটুকু বলেছি এটা ঠিক আছে তো? হ্যাঁ। তাহলে যেটা ভীষণ ইম্পোর্টেন্ট পয়েন্ট যে মানে 1 ইলেকট্রন প্রবলেম যদি হয় বা 1 ইলেকট্রন আয়ন যদি হয় তাহলে তুমি এরকম একটা কনসেপ্টের উপরে বেস করেই কিন্তু একদিন চালিয়েছো সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন। কিন্তু এবারে যখন তোমার মানে অনেকগুলো ইলেকট্রন থাকবে তাহলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট অফ মোশন নয় কিন্তু তোমার টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেখানে ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম এর যোগফলটা সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট অফ মোশন হচ্ছে। এটা। আচ্ছা এবারে সিমিলারলি আচ্ছা এইটাকে তুমি এইভাবে লিখতে পারো এটাকে তুমি এক কাজ করো এই ডিএল বাই ডিটি এটাকে 0 করো যেখানে এলটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল যে ইলেকট্রন গুলো তার অ্যাঙ্গুলার মোমেন্টামের যোগফল। এইটা। হুম, এটা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা সিমিলারলি দেখো এবারে এইটা মানে যারা আগের ক্লাসগুলো করেছে তারা সব জানো যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা তোমার আহ, এক রকমের অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় না। মানে যখন তোমার স্পিন ছিল না মানে স্টার্ন-গার্লাক এক্সপেরিমেন্টের আগে অ্যাঙ্গুলার মোমেন্টাম মানেই পুরোটা ছিল হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমি এখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলেছি এই অ্যাঙ্গুলার মোমেন্টামটা অ্যাকচুয়ালি তোমার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। হ্যাঁ? কিন্তু একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও তোমার থাকে। তাহলে এইখানে যে অ্যাঙ্গুলার মোমেন্টামটা এইটা কিন্তু তোমার বেসিক্যালি টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম দু রকমের। একটা হচ্ছে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা যে ঘুরছে সেখান থেকে অ্যারাইজ করে। আর ইলেকট্রন নিজের অ্যাক্সিসের চারিদিকে যে ঘুরছে তার জন্য হচ্ছে তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা অ্যারাইজ করে। ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখেছিলে যে তোমার ওটা ক্লকওয়াইজ রোটেশন হতে পারে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হতে পারে সেই মতো করে তোমার বিভিন্ন রকমের স্পিন কোয়ান্টাম নাম্বার এসব ম্যাগনেটিক স্পিন কোয়ান্টাম নাম্বার এসেছিল এম এস এর ভ্যালু সেটা প্লাস আপ বা মাইনাস আপ দু রকমের কোয়ান্টাইজ ওরিয়েন্টেশন হতে পারে আর কি। তাহলে সেটা আমি বলছি তাহলে সিমিলারলি ডি ডিটি অফ ধরো সামেশন ওভার আই এসআই যদি তুমি করো এসআই এইটা এইটা ঠিক একই রকম ভাবে 0 হবে এইটা বা তুমি লিখতে পারো ডি এস বাই ডিটি ইকুয়াল টু 0 যেখানে এসটা সেটা হচ্ছে সামেশন ওভার আই এসআই এইটা এই যে এসটা তুমি পেলে এসটাকে বলা হবে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। এইটা আচ্ছা এবারে একটা আর একটা গন্ডগোল এলো যেমন তোমার এই ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনের জন্য মানে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন বা ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন বা যাকে অনেক সময় বলা হয় ইলেকট্রন কোরিলেশন তার জন্য তোমার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আলাদা করে বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আলাদা করে কনস্ট্যান্ট অফ মোশন হলো না। আবার এর আগে যে দু তিনটে ক্লাস জুড়ে তুমি যেটা দেখেছো সেটা হচ্ছে এই ইভেন ফর এ ওয়ান ইলেকট্রন প্রবলেম অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে কিন্তু একটা কাপলিং চলে যেটাকে তুমি জাস্ট এলএস কাপলিং এরকম একটা নাম টাম দিয়েছিলে বা আর একটা অল্টারনেটিভ হতে পারে যে কাপলিং সে আমি যে কাপলিং পরে বলছি মানে যেটা কথা হচ্ছে যে যখন তোমার মানে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম দুটোই তোমার হাজির থাকছে তখন কিন্তু তোমার এলএস কাপলিংটা হবে এবং এলএস কাপলিং হওয়ার জন্য তুমি খেয়াল করে দেখো
মানে এটা যারা আগে ক্লাস করেছো একটুখানি ভিডিওগুলো দেখে নেবে, তোমার মনে আছে কিনা জানি না, যে ডিএল বাই ডিটি নট ইকুয়াল টু জিরো ছিল, ডিএস বাই ডিটি নট ইকুয়াল টু জিরো ছিল, কিন্তু ডি এল প্লাস এস বাই ডিটি এটা ইকুয়াল টু জিরো ছিল। সেখান থেকে তোমার জাস্ট জে এর কনসেপ্ট এসেছিল যে এল আলাদা করে কনস্ট্যান্ট নয়, এস আলাদা করে কনস্ট্যান্ট নয়, কিন্তু এল প্লাস এস যেটা কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ওই যে করসপন্ডিং কাপলিং স্কিমটা সেটা মানে এলএস কাপলিং স্কিম, মানে এলএস কাপলিং সেটা ছিল তোমার। আচ্ছা, তাহলে এবারে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে যেমন করে তুমি দেখালে যে অরবিটাল মানে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো কনস্ট্যান্ট নয়, ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো কনস্ট্যান্ট নয়, সেটা টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হতে পারে, টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনস্ট্যান্ট হতে পারে, কিন্তু আবার তারা যদি একসাথে থাকে তাহলে আবার একটা স্পিন অরবিট কাপলিং তোমার থাকতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, যে এই যে সেন্ট্রাল ফোর্স প্রবলেম যেটা আমরা পড়েছিলাম একটা ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে বা ওয়ান ইলেকট্রন আয়নের ক্ষেত্রে, এই সেন্ট্রাল ফোর্স ক্যারেক্টার অফ দ্য অ্যাটম হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে দ্য সেন্ট্রাল ফোর্স ক্যারেক্টার অফ অ্যাটম or ion is hampered by, আচ্ছা দুটো কারণে হ্যাম্পার্ড হতে পারে। একটা তো অবশ্যই হচ্ছে তোমার এলএস কাপলিং এর জন্য বা স্পিন অরবিট কাপলিং এর জন্য, মানে এরকম নাম না বলে আমি জাস্ট কথায় লিখি, স্পিন অরবিট কাপলিং এর জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে ইন্টারঅ্যাকশনস হবে। সেই জন্য যে ইন্ডিভিজুয়ালি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ইন্ডিভিজুয়ালি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট হয় না, তার বদলে এল প্লাস এসটা কনস্ট্যান্ট হয়। সেই থেকে তোমার এই স্পিন অরবিট কাপলিং স্পিড অরবিট কাপলিং এর জন্য সিচুয়েশনটা পাল্টে যায়, মানে সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা আর ওই তোমার আর কাজ করবে না। আর একটা তুমি অ্যাডিশনালি দেখলে একটা মিনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রোলিটিক ইন্টারাকশনস অর কোরিলেশনের জন্য। আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন অর যাকে বলা হয় ইলেকট্রন কোরিলেশন। তাহলে দেখা যায় দুটো কারণে তোমার ওই সেন্ট্রাল ফোর্স ক্যারেক্টার মানে ওয়ান ইলেকট্রন অ্যাটম বা আয়ন এত সহজ, মানে বোর থিওরি যেটা পড়েছো তুমি সেটা এত সহজ, কিন্তু তোমার মেনি ইলেকট্রন প্রবলেম হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, বা ওয়ান ইলেকট্রন প্রবলেমও পরের দিকে কঠিন হয়ে গিয়েছিল। তার দুটো কারণ, একটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং, সেটা ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রেও হয় আর মিনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রেও হয়। আর একটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন বা ইলেকট্রন কোরিলেশন, যেটা কিন্তু ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে হবে না, মিনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে হবে। মানে ওই ইলেকট্রন ইলেকট্রন কোরিলেশন মানে ব্যাপারটা হচ্ছে দেখো না, তুমি যদি জাস্ট একটা সিস্টেমের ক্ষেত্রে একাধিক ইলেকট্রন আছে, তাদের মধ্যে ইন্টারাকশন আছে, এবারে কোন একটা পার্টিকুলার ইলেকট্রন, এবারে কথাটা হচ্ছে সেই ইলেকট্রনের মুভমেন্ট গুলো সেগুলো তুমি ইন্ডিপেন্ডেন্ট বলতে পারো না। একটা ইলেকট্রনকে যখন তুমি মুভ করাচ্ছ তার মতো করে অন্য ইলেকট্রন গুলোর নড়াচড়াটাও কিন্তু হ্যাম্পার হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইলেকট্রন কোরিলেশন, বা আরো লুসিডলি বলে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন। তাহলে এই দুটো জিনিস হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আচ্ছা, এবার তুমি একটু খেয়াল করো যে তোমার উম, দু রকমের কাবলিং স্কিম তুমি ভাবতে পারো। হ্যাঁ, দু রকমের কাবলিং স্কিম কিরকম, দেয়ার আর টু পসিবল কাবলিং স্কিম। ঠিক আছে, কিরকম সেটা, ধরো একটা সিচুয়েশন হতে পারে, ধরো তুমি একটা ইলেকট্রন তোমার, মানে আমি এটাকে করছি, মানে ধরো তোমার মানে কি বলবো, প্রথমে এক কাজ করো যে ধরো দুটো ইলেকট্রনের জন্যই প্রথমে আমি বলি, যে দুটো ইলেকট্রনের জন্য প্রথমে বা দুটো ইলেকট্রন মিনি ইলেকট্রনের জন্য তোমার বলা যাক, তাহলে প্রথমে তুমি এক কাজ করো, একটা রেজাল্টেন্ট এল তৈরি করো, যেটা এই ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে এল গুলো সেগুলোকে যোগ করে। হ্যাঁ, মানে এটা স্কিম ওয়ান, এই স্কিমের নামটা কি আমি পরে বলছি। সরি,
আচ্ছা, স্কিম 1 কি হচ্ছে দেখো, প্রথমে তুমি এলটাকে তৈরি করো সামেশন ওভার আই এলআই করে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো তাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো তুমি প্রথমে যোগ করো। তারপর এক কাজ করো, আচ্ছা এইটা হচ্ছে তোমার টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা প্রথমে তুমি বের করো। আর তারপর এক কাজ করো, ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো তাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করো, করে তুমি এইটা পাও টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে তুমি পাও। এটা পাও ফাইনালি, মানে এটা হচ্ছে স্টেপ 1। আর স্টেপ 3 তে তুমি একটা জে তৈরি করো, সেটা হচ্ছে এল প্লাস এস করে। এল প্লাস এস করে তুমি জে তৈরি করো, যেটা হচ্ছে তোমার রেজাল্টেন্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। রেজাল্টেন্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি যেটা পেয়ে যাও। তাহলে দেখো প্রথমে কি করছি আমি, না ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করে আমি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম, টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম। ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করে আমি টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে গেলাম। তারপরে এই টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি যোগ করলাম। ঠিক আছে, এই যে কাবলিং স্কিমটা, দিস কাবলিং স্কিম is called the Russell-Sanders coupling scheme. The Russell-Sanders RS আর কি, RS coupling scheme। ওর এখানের সময় বলা হয় LS coupling scheme, Russell-Sanders coupling scheme বা LS coupling scheme। এটা তাহলে কি হলো, তাহলে যেটা দাঁড়াচ্ছে প্রথমে মানে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখছো প্রথমে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলোকে যোগ করে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে। ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো যোগ করে তুমি টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবে। তারপর অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি যোগ করো, যোগ করে যে রেজাল্টেন্ট টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি পেয়ে যাও। ঠিক আছে, এই হচ্ছে তোমার কাবলিং স্কিমটা। এটা এটা একটা রাস্তা। আচ্ছা, আমি ছবিটা পরে দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা স্কিম কি হতে পারে, প্রথমে কাজ করো সেটা হচ্ছে এই যে, যে ধরো যদি তুমি ইয়ে করো মানে মানে স্টেপ 1 এ তুমি ওই কোন একটা পার্টিকুলার ইলেকট্রন ধরো ith ইলেকট্রন, ith ইলেকট্রনের জন্য তুমি তার যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে আর তারই যে তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এই দুটোকে প্রথমে যোগ করে নাও। দেখো এটা কি করলাম আমি, জাস্ট মানে ১ নম্বর মানে ith ইলেকট্রন, ith ইলেকট্রনের তো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, আবার ith ইলেকট্রনের তো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামও আছে। এই দুটোকে যোগ করে তুমি একটা রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি তৈরি করলে। তাহলে এটা হচ্ছে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন 1। এটা রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম ফর ইলেকট্রন 1। তারপরে মানে মানে ইলেকট্রন 1 মানে তোমার ith ইলেকট্রন আর কি। এটা
আচ্ছা, এবারে ফাইনালি তুমি যেটা করবে যে ওটা ওটা ধরো এটা আছে ফর ইলেকট্রন 1 না করে একবারে বলি ফর ইলেকট্রন i যেখানে ফর অল i ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, অর্থাৎ যতগুলো ইলেকট্রন আছে প্রত্যেকের জন্য তুমি এটাকে করতে পারবে, মানে 1 নম্বর ইলেকট্রনের জন্য করতে পারবে, 2 নম্বর ইলেকট্রনের জন্য করতে পারবে। করে কি হবে, ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো তুমি পেয়ে গেলে। আর স্টেপ 2 তে তুমি যদি করো তাহলে ওভারঅল যেটা তুমি এবারে তৈরি করো সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম সেগুলোকে যোগ করে তুমি জাস্ট এইটা পেয়ে যাও। তাহলে এইটা হচ্ছে টোটাল রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা, এক কাজ করি, এখানেও না একই রকম করে এইটাকে এই টোটালটাকে একটু এগিয়ে দিই, আগে টোটালটা থাক, রেজাল্টেন্টটা পরে থাক। তাহলে দেখো আবার সে তুমি যেটাই তৈরি করলে, তাহলে যেটা তৈরি করলে কি করে, তুমি যেটা প্রথমে করলে যে ইন্ডিভিজুয়াল যে ইলেকট্রন গুলো আছে সেই ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের জন্য, মানে 1 নম্বর ইলেকট্রন তার জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করে তুমি জাস্ট রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম J1 পেলে। 2 নম্বর ইলেকট্রনের জন্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম L2 আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম S2 যোগ করে তুমি জাস্ট J2 পেলে। তারপর J1 প্লাস J2 করে ওভারঅল তুমি যেটা পাচ্ছ। হ্যাঁ, এখানে আমার দুটো ইলেকট্রনের জন্য আমি এরকম করে বলতে পারো, আর অনেকগুলো ইলেকট্রন থাকলে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য আলাদা আলাদা করে তুমি রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো পেয়ে যাও, মানে J1 J2 J3 J4 ইত্যাদি ইত্যাদি। তারপর সেগুলোকে তুমি যোগ করো, যোগ করে তুমি জাস্ট এটা পাচ্ছ। তাহলে এই যে দুটো কাবলিং, পরের যে কাবলিং স্কিমটা, হ্যাঁ এটাকে বলা হয়, মানে দিস কাবলিং স্কিম মানে সেকেন্ড যেটা, সেটাকে বলা হচ্ছে জে জে কাবলিং স্কিম। ইজ কল্ড দ্য জে জে কাবলিং স্কিম। দিস ইজ দ্য জে জে কাবলিং স্কিম। ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা তোমার ছবি দেখাই। ধরো, মানে আমি একটুখানি এ করছি, ধরো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আমি বলছি না, ধরো তুমি এক কাজ করো, এই একটা ধরো 1 নম্বর ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম S1 ধরে নাও, 2 নম্বর ইলেকট্রন তার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরে নাও L2। L1 প্লাস L2 কে যদি তুমি জুড়ে দাও তাহলে কি হবে, L1 প্লাস L2 যদি যোগ করা হয় তাহলে এইটা হয়ে গেল তোমার Lটা। হ্যাঁ, মানে এই যে প্রথমেই যে আছে না L1, মানে দুটো ইলেকট্রন যদি থাকে তাহলে সামেশন ওভার Li ইকুয়াল টু L, তার মানে L1 প্লাস L2 মিলে L। তাহলে আমি এইটা প্রথমে করে ফেললাম, L1 প্লাস L2 মিলে তুমি তাহলে L তৈরি করলে। এটা আবার ধরো তোমার ধরে নাও এইটা হচ্ছে তোমার S1, এইটা ধরে নাও তোমার S2। হ্যাঁ, করে তুমি S1 পয়েন্ট S2 মিলে তুমি একটা S বানিয়ে ফেলো। এসটা হচ্ছে S1 প্লাস S2 মিলে হচ্ছে S। ঠিক আছে। তারপরে ফাইনালি তোমার কি করতে হচ্ছে, ফাইনালি এই L প্লাস S মিলে তুমি একটা যা J বানিয়ে ফেলো। এটা তোমার J হয়ে গেল, যে যেটা কোথা থেকে এলো দেখো তোমার L প্লাস S করে। হুম, তাহলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো, মানে দুটো ইলেকট্রন তাদের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যথাক্রমে L1 এবং L2 মিলে তুমি L বানালে। দুটো ইলেকট্রন তাদের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো যথাক্রমে S1 এবং S1 এবং S2 তাদের রেজাল্টেন্ট নিয়ে তুমি S বানিয়ে ফেললে। তোমার L প্লাস S মিলে তোমার
যেটা তৈরি হলো এইটা। তাহলে এইটা যেটা হলো এইটা হচ্ছে তোমার এই যে কাবলিং স্কিমটা সেটা হচ্ছে তোমার এলএস কাবলিং স্কিম বা রাসেল-সান্ডার কাবলিং স্কিম এটা। আর এবারে উল্টো দিকে দেখো তুমি এক কাজ করো যে ওই একই রকম করে ছবিতে দেখাই তোমার ধরো এই আর এই করে ধরো এবারে এইটাকে ভাবো তোমার L1 মানে প্রথম ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এটা ধরো S1 অর্থাৎ প্রথম ইলেকট্রনের তোমার স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে এইটা প্লাস এইটা এই দুটোকে যোগ করে তুমি বানালে কি না বানালে তুমি বেসিক্যালি J1 বানালে J1 বানালে ঠিক আছে। এই তুমি J1 বানালে এটা। এবারে তুমি এক কাজ করো ধরো 2 নম্বর ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম 2 নম্বর ইলেকট্রনের স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করো। যোগ করে তুমি 2 নম্বর ইলেকট্রনের জন্য রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা তুমি বের করলে। আর ফাইনালি তুমি কি করছো এই J1 এবং J2 যোগ করে দাও। এইটা তোমার বেসিক্যালি নতুন J তৈরি হলো যেটা বেসিক্যালি তোমার J1 প্লাস J2 এইরকম। হ্যাঁ J1 প্লাস J2 করে তুমি জাস্ট যেটা মানে ঠিক আছে। তাহলে এই যে কাবলিং স্কিমটা সেটা হচ্ছে তোমার জে কাবলিং স্কিম। তা দেখো তাহলে দুটো তফাৎ বুঝতে পারছো যে এলএস কাবলিং স্কিম এবং জেজেস কাবলিং স্কিম এই দুটো তফাৎ বুঝতে পারলে? ঠিক আছে তো? আচ্ছা এবারে কথাটা হচ্ছে যে কখন এলএস কাবলিং আর কখন জেজেস কাবলিং স্কিম তুমি ভালো করে দেখো। ধরো তোমার মনে আছে যে এই যে স্পিন অরবিট যে কাপলিং ইন্টারাকশন যেটা সেইটা স্পিন অরবিট কাপলিং ইন্টারাকশন এনার্জি যেটা এইটা এটা প্রপোর্শনাল টু কি না প্রপোর্শনাল টু Z⁴ এটা মনে আছে যে যেখানে জেড হচ্ছে নিউক্লিয়াসের প্রোটনের সংখ্যা তাহলে তোমার একটু খেয়াল করে দেবো জেড বাই আর কিউ হয়ে যায় আর আবার জেড এর সঙ্গে প্রপোর্শনাল বলে এটা প্রপোর্শনাল টু Z⁴ হয়। তাহলে স্পিন অরবিট কাপলিং ইন্টারাকশনটা হচ্ছে Z⁴ ঠিক আছে এটা তাই যেটা দাঁড়াচ্ছে তাহলে ফর হেভি অ্যাটমস কি হবে যে spin orbit interactions of an individual electron dominates over electron interaction of two neighboring electrons। মানে দেখো খেয়াল করে যে একটা ইলেকট্রনের মধ্যেই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তখন আমি যদি 1 নম্বর ইলেকট্রন বলি এর L1 আছে আর S1 আছে। আবার 2 নম্বর ইলেকট্রন তারও তোমার L2 আছে আর S2 আছে। আচ্ছা এবারে এখানে কত রকমের ইন্টারাকশন দেখো যে এই যে 1 নম্বর ইলেকট্রন তার L1 এবং S1
তারা একে অপরের সাথে ইন্টারেক্ট করলো, বা ২ নম্বর ইলেকট্রন তার L2 এবং S2 তারা একে অপরের সঙ্গে ইন্টারেক্ট করলো, মানে L2 এবং S2 তারা একে অপরের সাথে ইন্টারেক্ট করলো, ভার্সেস ১ নম্বর ইলেকট্রন এবং ২ নম্বর ইলেকট্রন তাদের মধ্যে তোমার ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হলো। তাহলে এবারে যদি স্পিন অরবিট কাপলিং ইন্টারেকশন Z⁴ হয়, অর্থাৎ হেভি অ্যাটমস হয়, তাহলে কোন একটা পার্টিকুলার ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এবং স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম তাদের মধ্যে ইন্টারেকশনটা স্ট্রঙ্গার, সেটা বেসিক্যালি ডমিনেট করবে। তাহলে দেখো, তাহলে তাই যদি হয় যে এই সেকেন্ড যে কাপলিং স্কিমটা, যে তোমার ১ নম্বর ইলেকট্রনে L1 এবং S1 প্রথমে জুড়ে গেল, ২ নম্বর ইলেকট্রনে L2 এবং S2 প্রথমে জুড়ে গেল, তারপরে ফাইনালি J1 এবং J2 জুড়লো, তাহলে এই কাপলিং স্কিমটাই বেসিক্যালি চলবে। তাহলে এই পার্টিকুলার কেসে তুমি কি পাবে? এর ক্ষেত্রে তোমার যে কাপলিং ডমিনেট, যে কাপলিং স্কিমটাই তুমি দেখতে পাবে এইটা। তাহলে বুঝতে পারলে যে কেন হেভি অ্যাটমের জন্য যে কাপলিং স্কিমটাই প্রেফার্ড। বোঝা গেছে এটা? আবার উল্টো দিকে দেখো, যদি তোমার লাইটার অ্যাটমস হয়, মানে sp ব্লক এলিমেন্টস যারা আর কি, লাইটার অ্যাটমস, মানে মানে এই যে হেভি অ্যাটমস মানে যে ডি বা এ ব্লক এলিমেন্টস যারা, তারা হেভি অ্যাটমস আর কি। এটা মোটামুটি ভাবে sp ব্লক এলিমেন্টস যারা, এটা লাইটার অ্যাটমস। হ্যাঁ, sp ব্লক এলিমেন্টস মানে এটা তোমার ওই কেন্দ্রের প্রোটনের সংখ্যা হচ্ছে ২০ পর্যন্ত ঠিক আছে, ম্যাক্সিমাম তুমি ৩০ ভাবতে পারো আর ৩০ এর বেশি হয়ে গেলে সেটা তোমার যে কার্বন স্কিমে চলে যাবে। তাহলে লাইটার অ্যাটমস এর ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে ফর লাইটার অ্যাটমস, হ্যাঁ এইটা, এক্ষেত্রে হচ্ছে যে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন বিটুইন টু neighboring electrons dominates over spin orbit interactions of an individual electron. Electron electron interaction between two neighboring electrons dominates over spin orbit interactions of an individual electron. এটা তাহলে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের যে স্পিন অরবিট ইন্টারাকশন তার তুলনায় ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশনটাকে হচ্ছে ডমিনেট করছে। তাহলে এখানে কি হবে, তাহলে এক্ষেত্রে হচ্ছে তোমার মেজর যে কাপলিং স্কিম হচ্ছে এলএস কাপলিং, এলএস কাপলিংটা তোমার ডমিনেট করবে। ঠিক আছে, তাহলে এলএস কাপলিংটা এখানে তোমার ডমিনেট করবে। তার মানে দেখো, যখন তুমি ওই বিভিন্ন রকম কাপলিং ভাববে, তখন এসপি ব্লক এলিমেন্টস হলো এক রকমের সিচুয়েশন, কিন্তু তোমার যখন হেভি এলিমেন্টস হবে, তখন কিন্তু তোমার এলএস কাবলিংটা মেজর কাবলিং স্কিম না, তখন কিন্তু যে কাবলিং স্কিমটা নিয়ে তোমাকে মূলত মাথা ঘামাতে হবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ বলো। এই যে বললাম, মানে দুটোই আছে, এবারে কোনটা স্ট্রঙ্গার কোনটা উইকার। এই স্পিন অরবিট কাবলিং ইন্টারাকশনস এনার্জি প্রপোর্শনাল টু Z⁴ এই অঙ্কটা আমরা কষেছিলাম। তুমি আগে ক্লাস করেছো না ফার্স্ট করছো? করেছো, দেখো একটু মনে করে দেখো যে স্পিন অরবিট কাবলিং ইন্টারাকশনসটা Z/r³ হয়। আরটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের দূরত্ব, সেইটা আবার জেড এর সঙ্গে প্রপোর্শনাল বলে ওভারঅল দেখবে আমরা করেছিলাম ওটা Z⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। ওই যে যাই দিয়ে সিম্বলাইজ করেছিলাম স্পিন অরবিট কাপলিং কনস্ট্যান্টটাকে, Z⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। তার মানে কি, জেড যার বেশি হবে তার ক্ষেত্রে স্পিন অরবিট কাপলিংটা স্ট্রঙ্গার। হ্যাঁ, আর ইলেকট্রন ইলেকট্রন ইন্টারাকশন তো কুলম্বিক ইন্টারাকশন, তুমি তো জানো সেটা তার ফর্মটা কি। তাহলে এবারে একটা দুটো ইলেকট্রন, তাদের মধ্যে একটা সাফিসিয়েন্ট ডিস্টেন্স আছে, তাদের ইলেকট্রন ইলেকট্রন বা কুলম্বিক রিপালশনটা হচ্ছে, তার সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হচ্ছে স্পিন অরবিট কাপলিং ইন্টারাকশনটাকে। তাহলে এবারে তোমার ধরো তোমার এসপি ব্লক এলিমেন্টস হোক বা ডি ব্লক এলিমেন্টস হোক বা এ ব্লক এলিমেন্ট, মানে হালকা হোক বা হেভি হোক,
যে কোনো অ্যাটমস এর ক্ষেত্রে হচ্ছে ইলেকট্রনের দুটো পাশাপাশি ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন যে রিপালশনটা সেটা মোটামুটি একই অর্ডারের। এবারে কথাটা হচ্ছে যে স্পিন অরবিট কাপলিং ইন্টারেকশনসটা সেটা হচ্ছে ইলেকট্রন ইলেকট্রন ইন্টারেকশনের থেকে স্ট্রঙ্গার না উইকার। হেভি এলিমেন্ট যদি হয় তাহলে সেটা স্ট্রঙ্গার, আর লাইটার এলিমেন্টস হলে সেটা হচ্ছে উইকার। সেটাই আমি লিখেছি যখন হেভি এলিমেন্টস হবে তখন এই স্পিন অরবিট কাপলিং ইন্টারেকশন এনার্জিটা Z^4 এর সঙ্গে প্রপোর্শনাল বলে তোমার যে কাপলিং স্কিমটা মানে স্পিন অরবিট কাপলিংটা মানে মানে ওই মানে যেটা আমি যে কাপলিং স্কিমটা করি যে কাপলিং স্কিমটা হচ্ছে তোমার ডমিনেট করছে। আবার উল্টো দিকে যখন লাইটার অ্যাটমস বা এলিমেন্টস হচ্ছে তখন স্পিন অরবিট কাপলিং ইন্টারেকশন থেকে তো প্রচন্ড উইকার, তখন ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটি ডমিনেট করছে। তখন তুমি ওই পরের যেটা বললাম এইটা পাবে আর কি, এলএস কাপলিং স্কিমটা বা রাসেল সান্ডার্স কাপলিং স্কিমটা তুমি দেখতে পাবে। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে। আচ্টা, আচ্ছা যে কাপলিং স্কিমটা আমরা পরে আলোচনা করছি। আগে এলএস কাপলিং স্কিমটা হচ্ছে সেইটাকে থেকে তার করেসপন্ডিং টার্ম গুলো কি হয় সেইটা আমরা একটুখানি ১ম এ বুঝে নিতে চাইছি আরকি। তাহলে ১ম এ যেটা আমি বুঝে নিতে চাইছি সেটা হচ্ছে তোমার ধরো মানে এলএস কাপলিং স্কিমটাকে নিয়ে জাস্ট একটু বেশি সময় দিচ্ছি আমি। তোমাদের ওই ফার্স্ট বিএসসি ফার্স্ট ইয়ার টাস্ট ইয়ারে বলে যে জেড লেস দ্যান 30, মানে জেড লেস দ্যান 30 বলে দিচ্ছে মানেই হচ্ছে তোমার বেসিক্যালি এলএস কাপলিংটা নিয়ে জাস্ট কথাবার্তা বলছে। আচ্ছা এলএস কাপলিং তো কি হলো তুমি পেয়ে গেলে, তাহলে ধরো তুমি ওয়ান্স তুমি এল পেয়ে গেছো, তাহলে এবারে এল যখন তুমি পেয়ে যাচ্ছ, হ্যাঁ, তাহলে সেই এলটা তোমাকে কি করতে হচ্ছে না, এলটা ধরো আমি জাস্ট দুটো ইলেকট্রনের জন্য বলছি, ধরো তোমার মানে ফর টু ইলেকট্রনটা দিয়েও করা যায় অথবা মেনি ইলেকট্রনের ক্ষেত্রেও তোমার ভেবে জাস্ট করা যায়। আমি মেনি ইলেকট্রনের ক্ষেত্রেই বলছি। আচ্ছা দেখো তাহলে প্রথমে যেটা হলো যে এলটা তুমি পেয়ে গেলে সামেশন ওভার আই এল আই, এইটা করে প্রথমে তুমি এলটাকে পেলে। আচ্ছা এবারে এইখান থেকে মানে এলটা এখান থেকে তুমি এক কাজ করো, তুমি ওই এ পার্টটাকে বাদ দিয়ে দাও, মানে এইচ কস স্কয়ারটাকে বাদ দিয়ে দিলে যে একটা কোয়ান্টাম নাম্বার পাবে সেটাকে আমি জাস্ট মানে এটা এটা কিন্তু এইটা হচ্ছে তোমার টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম এইটা। এবারে এইখান থেকে শুধু এল যেটা এইটা মানে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি এইচ কস ইউনিটে হবে, তাহলে এইচ কসটাকে বাদ দিয়ে দিয়ে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে এল, এটাকে বলছি টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এটা হচ্ছে টোটাল মানে এই যে মাথায় দেখো ভেক্টর সাইনটা দিইনি, তাহলে এটা হচ্ছে টোটাল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার। আচ্ছা এবারে এটা তো অলরেডি তোমার জেনে গেছো যে এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম তার যে কোনো ওরিয়েন্টেশন সম্ভব নয়, তার কতগুলো স্পেসে কতগুলো ফিক্সড ওরিয়েন্টেশন থাকে, এবং এইখানেই মানে এলটা যেটা হয় তার এল ম্যাক্স থেকে এল মিন পর্যন্ত যায় উইথ ইউনিট ইন্টারভ্যাল। তার মানে অ্যালাউড ভ্যালুজ অফ এল, অ্যালাউড ভ্যালুজ অফ এলটা সেটা কি না এল এর যে ম্যাক্সিমাম ভ্যালু থেকে এল ম্যাক্স টু এল মিন উইথ ইউনিট ইন্টারভাল, এল ম্যাক্স টু এল মিন উইথ ইউনিট ইন্টারভাল। হ্যাঁ, এটা মানে ব্যাপারটা কিছুই না। তুমি দেখো তুমি যখন তাদের মানে মানে জাস্ট আমি ধরো এটা বললে তোমার বুঝতে ধরো টু ইলেকট্রন প্রবলেম, ধরো জাস্ট সিম্পলি বলছি টু ইলেকট্রন প্রবলেম, টু ইলেকট্রন সিস্টেম। তা টু ইলেকট্রন সিস্টেমের জন্য প্রত্যেকটা ইলেকট্রন ইন্ডিভিজুয়াল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে।
ইন্ডিভিজুয়াল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। তাহলে এমন হলো যে প্রথম ইলেকট্রনে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা এই দিকে আছে, আর ২ নম্বর ইলেকট্রনের অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা তার ধরো জাস্ট সিম্পলি অপোজিট ডিরেকশনে আছে। এটা তোমার L2 এইটা। তাহলে এই অপোজিট ডিরেকশনে যদি থাকে, তাহলে এইখান থেকে তুমি যেটা পাবে L এর মিনিমাম ভ্যালুটা পাবে। L এর মিনিমাম ভ্যালুটা কি L1 আর L2 তাদের ডিফারেন্স নিয়ে তুমি মডটাকে নিলে, সেটা L এর মিনিমাম ভ্যালু হলো। আর L এর ম্যাক্সিমাম ভ্যালু হওয়ার জন্য তুমি কি করছো, একই লাইন বরাবর নাও। ধরো এইটা হচ্ছে তোমার L1 আর আরেকটা হচ্ছে ওই একই লাইন বরাবর আছে বলে এটা তোমার L2। তাহলে এক্ষেত্রে L এর যে ম্যাক্সিমাম ভ্যালুটা এটা কত হচ্ছে না L1 প্লাস L2 তার যোগটা। তার মানে দুই ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে L ম্যাক্সটা হচ্ছে L1 প্লাস L2 আর L মিনিমামটা হচ্ছে L1 মাইনাস L2। এটা মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, থ্রি ইলেকট্রন প্রবলেমের জন্য তিনটে যখন একই লাইন বরাবর থাকবে L1 প্লাস L2 প্লাস L3, সেটা হবে তোমার L ম্যাক্সটা। এবার এর মিনিমামটা কি হবে সেটা তোমাকে ঠিক করতে হবে। যে তিনটে ইলেকট্রন যদি থাকে তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কেমন হলে কেমন করে তোমার বিয়োগ করলে সেটা মিনিমাম ভ্যালুটা সেটা তোমায় দেখতে হবে। তার মানে অ্যালাউড ভ্যালুজ অফ L কিন্তু L ম্যাক্স টু L মিন উইথ ইউনিট ইন্টারভাল, এইটা ঠিক আছে। এটা ঠিক একই রকম করে তুমি যখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে নিয়ে ভাববে ২ নম্বরে, ধরো এই যে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটা সেটা তো তুমি প্রথমে এইটা করলে সামেশন ওভার I SI, তুমি যেটা পেলে সেটা হচ্ছে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আচ্ছা এবারে যখন তুমি ইভেন ইলেকট্রন কনসিডার করবে, মানে যদি ইভেন ইলেকট্রন কনসিডার করো তখন এগুলোকে যদি যোগ করা হয় সেটা তুমি দেখবে সবসময় এসটা হচ্ছে ইন্টিজার বেরোবে। তাহলে ফর ইভেন ইলেকট্রন সিস্টেম, আচ্ছা আচ্ছা সেখান থেকে আমি একটা এস বলে নিই। এস থেকে মানে এইচ কসটাকে বাদ দিয়ে এটা পড়ে থাকে, এস হচ্ছে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম ইউনিটটা এইচ ক্রস, তুমি এইচ ক্রসটাকে বাদ দিয়ে জাস্ট যে নাম্বারটা পেলে সেটাকে জাস্ট আমি এস বলছি। সেটা হচ্ছে টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তারপর ইভেন ইলেকট্রন সিস্টেম এস এর ভ্যালুটা 0 1 2 3 এরকম বেরোবে। আর ফর পর ইলেকট্রন সিস্টেম এস এর মানে তোমার এটা ম্যাগনিচিউড বলা ভালো হচ্ছে এস এর ম্যাগনিচিউডটা তোমার দেখবে হাফ, 3/2, 5/2 এরকম তোমার বেরোবে। এটা ঠিক আছে, এটা হলো। আচ্ছা আচ্ছা এবারে ফাইনালি তোমার যেটা করতে হচ্ছে, ফাইনালি যেটা করতে হচ্ছে তোমার যেটা তুমি পেয়ে যাচ্ছ এল প্লাস এস করে এটাকে, বা অর তুমি যেটা পেয়ে যাবে এল প্লাস এস করে, মানে ভেক্টর গুলোকে যা বাদ দিলে এই যেটা হচ্ছে, মানে এমনি এই যেটা হচ্ছে তোমার টোটাল রেজাল্ট্যান্ট টোটাল রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, আবার এইচ কসটাকে বাদ দিচ্ছ, ভেক্টরটাকে সরিয়ে দিচ্ছ, তাহলে এইটাকে এটা পাওয়া গেল টোটাল রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার এটা।
আর এর যদি তুমি জেড কম্পোনেন্ট বলো, ধরো জেড কম্পোনেন্ট অফ জে, সেটাকে তুমি জাস্ট মানে জে জেড দিয়ে লিখতে পারো, সেটাকে তুমি ধরো এম জে ইন্টু এইচ কস বললে, এটা যেখানে এম যেটা হচ্ছে তোমার প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল, মানে হচ্ছে জিরো প্লাস মাইনাস জে, প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদি করে আপ তোমার প্লাস মাইনাস জে পর্যন্ত যাবে ইউনিট ইন্টারভাল, প্লাস জে টু মাইনাস জে উইথ ইউনিট ইন্টারভাল, এটা হচ্ছে এম। আচ্ছা আচ্ছা, এবারে দেখো তুমি, তাহলে আমি কতগুলো এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। জাস্ট তোমার কোন একটা পার্টিকুলার সিস্টেমের জন্য, মানে যেখানে অনেকগুলো ইলেকট্রন আছে, তাদের ক্ষেত্রে কেমন করে এল ক্যালকুলেট করবে, কেমন করে এস ক্যালকুলেট করবে, কেমন করে জে ক্যালকুলেট করবে, এগুলোকে করে তোমার যখন তুমি টার্ম সিম্বল গুলোকে লিখবে, ধরো আমি এবারে আসছি যে অ্যাটমিক টার্ম সিম্বল গুলো যখন তুমি লিখতে চাইছো, আর অ্যাটমিক টার্ম সিম্বলে তোমার যেটা করতে হয়, তোমার এই 2s+1 এল জে, এইটা হলো অ্যাটমিক টার্ম সিম্বল, যেখানে এই এস এর মানে, এল এর মানে, জে এর মানে তোমার কাছে পরিষ্কার। এই যে আমি এখানে সেটাই লিখেছি যে এলটা কি না টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এসটা কি না টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, আর যেটা কি টোটাল রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। সেগুলো যদি জানো তাহলে 2s+1 এল জে এটা। আর এবারে এই এল ভ্যালুস গুলো কত, হ্যাঁ, তার উপরে এই টার্মের নাম ঠিক আছে, মানে মানে বা টার্মের সিম্বল ঠিক আছে আর কি, সিম্বল। যেমন ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে স্মল এল সেটাকে বলা হতো, তার ভ্যালু জিরো নাকি ওয়ান নাকি টু নাকি থ্রি, তার মতো করে বিভিন্ন বিভিন্ন নাম হতো। এখানেও ঠিক একই রকম ভাবে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ওখানে স্মল এল না করে এখানে ক্যাপিটাল এল বলা হচ্ছে আর কি, তার বিভিন্ন রকমের সিম্বল হয় এগুলোকে, মানে ওই ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ছোট হাতের এস, ছোট হাতের পি, ছোট হাতের ডি ইত্যাদি হয়, আর এক্ষেত্রে ক্যাপিটাল এস, এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, এটা এফ, এইরকম ভাবে তোমার যাচ্ছে। ঠিক আছে, এটা আরো 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 সব সিচুয়েশন আছে, মানে তোমার এটা ধরো আমি যখন ইয়ে করব, মানে তোমার অনেকগুলো ইলেকট্রন ডি অরবিটাল, এফ অরবিটাল ইত্যাদি যখন তুমি কনসিডার করবে, তখন কিন্তু তুমি দেখতে পাবে যে মানে জি, এইচ ইত্যাদি ইত্যাদি সেসবও তোমার আসতে থাকে আর কি। হ্যাঁ, সেগুলো আমি এখন পরে বলছি। এমনিতে যখন অরবিটাল নিয়ে যখন তুমি কথাবার্তা বলো, এসপি, দাঁড়াও এক সেকেন্ড, হ্যাঁ, মানে তোমাদের এসপি ডিএফ এই চারটে অরবিটাল নিয়েই তো আমরা মূলত মাথা ঘামাই। সেখান থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার স্মল এল, তার ভ্যালুটা জিরো নাকি ওয়ান নাকি টু না থ্রি ইত্যাদির উপর নির্ভর করে এসপি ডিএফ যে অরবিটাল গুলোকে বলো, হ্যাঁ, সেই সেই সেইগুলো আর কি। হুম, এখানে হচ্ছে মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে কিছুই না, স্মল এল এর বদলে তুমি ক্যাপিটাল এল হয়ে গেল, আর সিম্বল গুলো সেগুলো হচ্ছে স্মল এসপি ডিএফ ইত্যাদি না হয়ে একটা ক্যাপিটাল এসপি ডিএফ ইত্যাদি হয়ে গেল আর কি। ঠিক আছে, আচ্ছা, তো ভালো। আহ, ওটা আসলে মানে ওই মানে আমি ভেবেছিলাম যে আরো কিছু লিখে দেবো, ওটাকে আমি পরে লিখছি। মানে আরো আরো যেটা এক্সাম্পল দিচ্ছি, এসপি ডিএফ করে, মানে এল এর ভ্যালু জিরো ওয়ান টু থ্রি, মানে তুমি ধরো এফ অরবিটাল যদি তুমি কনসিডার করো, এফ অরবিটালের ক্ষেত্রে হচ্ছে মানে টোটাল এল এর ভ্যালু হচ্ছে এর থেকে আরো বেশিও হতে পারে আর কি। হ্যাঁ, সে ধরনের সিচুয়েশন গুলো তোমার হতে পারে, সেগুলো আমি পরে আস্তে আস্তে আলোচনা করছি। তাহলে এই ধরনের তোমার সিম্বল, তার মানে এটা দাঁড়াচ্ছে তাহলে এই
এই যে এখানে এল লেখা হয়েছে কিন্তু টার্ম সিম্বল লেখার সময় এল এর ভ্যালুটা আমি দেবো না, মানে 2s + 1 যে এগুলোর ভ্যালুটা দেবো, কিন্তু এল এর ভ্যালুটাকে দেবো না, তার বদলে তার করসপন্ডিং সিম্বলটাকে ব্যবহার করবো। আচ্ছা, এবারে যে 2s + 1 এইটাকে বলা হয় স্পিন মাল্টিপ্লিসিটি। এটা হচ্ছে স্পিন মাল্টিপ্লিসিটি। আচ্ছা, এই যে স্পিন মাল্টিপ্লিসিটিটা কত, ধরো এইটা তোমার তোমার 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ইত্যাদি সব হতে পারে। তো সেই মতো করে এদেরকে সিংলেট, ডাবলেট, ট্রিপলেট, হ্যাঁ? এই ধরনের সব হবে আরকি। সিংলেট, ডাবলেট, ট্রিপলেট ইত্যাদি সেগুলো তোমার আসবে আরকি এটা। আর j এর ভ্যালু তো শেষে জাস্ট তোমার জানো ওটা কি সেটা তোমার থাকবে। আর আমি একটা এক্সাম্পল দিই, তাহলে তোমার পক্ষে ব্যাপারটা সুবিধা হবে। ধরো আমি আ ধরো সোডিয়ামের ক্ষেত্রে বলছি। ধরো সোডিয়াম। সোডিয়াম অ্যাটম তো গ্রাউন্ড স্টেট। সোডিয়াম অ্যাটম তো গ্রাউন্ড স্টেট। আচ্ছা, ইলেকট্রনিক কনফিগারেশনটা কি? না 1s2, 2s2, 2p6, 3s1, হ্যাঁ? 1s2, 2s2, 2p6, 3s1 এটা হচ্ছে তোমার করসপন্ডিং গ্রাউন্ড স্টেটটা এটা। আচ্ছা, তুমি এক কাজ করবে, এই যে না ওই যেগুলো ফুলফিলড হয়ে গেছে না সেটা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কারণ ফুলফিলড হয়ে গেলে তার করসপন্ডিং এল, তার করসপন্ডিং এস সব 0 হয়ে যাবে। সেইজন্য অ্যাকচুয়ালি টার্গেট করতে হয় আউটার মোস্ট অরবিটালটাকে। হ্যাঁ? তার মানে এই আউটার মোস্ট অরবিটালটাকে তোমাকে টার্গেট করতে হয়। কারণ যে পার্টটা মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটা পুরো ফিল আপ হয়ে গেছে, এই ফিল আপ হয়ে গেলে তার টোটাল এস 0 হয়ে যাবে, টোটাল এল 0 হয়ে যাবে। তার আলাদা কোনো কন্ট্রিবিউশনটা নেই আরকি। তাহলে এবারে এই 3s অরবিটাল এইটাই অ্যাকচুয়ালি ইম্পোর্টেন্ট। আচ্ছা, সিএস অরবিটালে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা ধরো মানে যেকোনো একটা পার্টিকুলার স্পিনে আছে এইরকমই এটা। তাহলে এবারে এর যদি তুমি এল টাকে দেখো, এল ভ্যালু কত হবে? আর যেহেতু এটা এস অরবিটালের ক্ষেত্রে এল এর ভ্যালু হচ্ছে তোমার 0। এটা তোমার 0। এখানে যদিও মিনি ইলেকট্রন প্রবলেম বলছি, কিন্তু ১ম এই ১০ টা এরা কোনো কন্ট্রিবিউট করবে না বলে এটা 1 ইলেকট্রন প্রবলেমের মতো। তাহলে এল ইকুয়াল টু তোমার 0 হয়ে গেল। এটা। আচ্ছা, আর এস এর ভ্যালু কত হবে? এস এর ভ্যালু সাডেনলি হচ্ছে হাফ এটা। মানে একটা ইলেকট্রন আছে সেখানে সেটা হাফ এটা। হ্যাঁ? মানে এই আসলে যখন তুমি টোটাল এস টাকে ক্যালকুলেট করবে সেটা তো ওই এসআই গুলোর যোগফল। এবারে একটা ইলেকট্রন আছে বলে তার এস টাকে সিম্পলি হাফ হয়ে গেল। তাহলে এবার এখানে স্পিন মাল্টিপ্লিসিটি দেখো। স্পিন মাল্টিপ্লিসিটি 2s + 1 2 ইনটু হাফ প্লাস 1 তোমার 2 হয়ে গেল। স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যাচ্ছে তোমার 2। ঠিক আছে? আচ্ছা, এবারে যেহেতু তোমার L ইকুয়াল টু 0 তাহলে এই টার্মের যে লেটারটা আরকি মানে টার্ম লেটার যেটা সেটা হবে এস। ঠিক আছে? এইটা। আচ্ছা, এবারে অ্যালাউড জে ভ্যালু কত? জে ভ্যালু হচ্ছে, আচ্ছা এখানে সেটা লেখা উচিত ছিল। এখানে এই যে অ্যালাউড এখানে একটু লিখে দিই। অ্যালাউড জে ভ্যালু হচ্ছে L প্লাস S টু L মাইনাস S উইথ ইউনিট ইন্টারভাল। L প্লাস S টু L মাইনাস S উইথ ইউনিট ইন্টারভাল। ঠিক আছে? এটা। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেহেতু L ইকুয়াল টু 0 হয়ে গেছে তাহলে অ্যালাউড ভ্যালুস অফ J L প্লাস S টু L মাইনাস S উইথ ইউনিট ইন্টারভাল যদি তুমি বলো, তো সেটা কত দাঁড়াবে? L প্লাস S টু L মাইনাস S উইথ ইউনিট ইন্টারভাল যদি তুমি বলো, তাহলে এটা দেখো মানে L যেহেতু অলরেডি 0 হয়ে গেছে, S এর ভ্যালু কিন্তু হাফ, জাস্ট সিম্পলি এটা শুধুমাত্রই তোমার হাফটা থাকবে। এইটা। তাহলে করসপন্ডিং টার্ম সিম্বলটা কই হলো? 2s প্লাস 1 সেটা হচ্ছে 2, S টার্ম হাফ। দেখো এইটা হচ্ছে সোডিয়ামের গ্রাউন্ড স্টেটের করসপন্ডিং টার্ম সিম্বল 2s হাফ। দেখো তো এইটা বুঝতে পারলে? কেমন করে করলাম আমি? ঠিক আছে? আচ্ছা।
ধরো তোমাকে আর একটা এক্সাম্পল বলছি। ধরো তুমি গাউসটা বেরিলিয়াম দেখছো, বেরিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1। সরি সরি বেরিলিয়াম বলছি, বোরন হবে, এটা একটা ভুল হলো। গাউসটা বোরন। তো গাউসটা বোরন যখন তুমি কনসিডার করছো তাহলে 1s2 2s2 2p1। হ্যাঁ, এটা আচ্ছা। এক্ষেত্রে এইটা কিন্তু তোমার আউটার মস অরবিটাল, তোমাকে এইটাকে কনসিডার করতে হবে। এই 2s এ দুটো ইলেকট্রন এইভাবে থাকছে, আর 2p-তে ইলেকট্রনটা তোমার এইরকম ভাবে থাকছে। তাহলে এই যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে তুমি দেখো ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো স্পিন যদি তুমি কনসিডার করো, তাহলে টোটাল এস যেটা হবে, প্রথম ইলেকট্রনের জন্য এটা প্লাস হাফ, প্লাস সেকেন্ড ইলেকট্রনের জন্য সেটা মাইনাস হাফ এইটা, আর এই থার্ড ইলেকট্রনের জন্য এটা আবার হচ্ছে তোমার প্লাস হাফ। তার মানে আবার সেই হাফই হলো। তাহলে স্পিন মাল্টিপ্লিসিটি 2s প্লাস 1 কত হয়ে গেল তোমার? 2 ইন্টু হাফ প্লাস 1, অর্থাৎ তোমার 2 হলো। আচ্ছা, এবার এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু দেখো, এই 2s অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে তার এল ভ্যালু গুলো 0, তাহলে 2p অরবিটালের জন্য জাস্ট যেই একটা ইলেকট্রন আছে সেটা, তাই এল এর ভ্যালু কিন্তু এখানে তোমার 1 হয়ে গেল। এল এর ভ্যালু কিন্তু এখানে 1, তাহলে তার করসপন্ডিং টার্মটা কি হবে? সেটা হচ্ছে পি টার্মস হলো, পি। ঠিক আছে। আচ্ছা, এবারে অ্যালাউড ভ্যালুজ অফ জে দেখো, যে সেটা এল প্লাস এস টু এল মাইনাস এস উইথ ইউনিট ইন্টারভাল। এল প্লাস এস মানে হচ্ছে 3/2, আর মানে এল প্লাস এস হচ্ছে 3/2, আর এল মাইনাস হচ্ছে হাফ। তাহলে ইউনিট ইন্টারভাল করলে তার 3/2 আর হাফ, এই দুটো হবে এইটা। ঠিক আছে। তাহলে এবারে করসপন্ডিং টার্ম সিম্বল গুলো কি হয়ে গেল তাহলে? এখানে একটা টার্ম তুমি পাচ্ছ না, টার্ম সিম্বলস হচ্ছে। তার মানে যেটা এমনিতে তুমি জাস্ট গাউসটা এইরকম ভাবে লিখে ফেলতে পারছিলে, কিন্তু এখন তোমার দুটো পসিবিলিটি হয়ে যাচ্ছে। তাহলে এই করসপন্ডিং গাউসেট ইলেকট্রনিক কনফিগারেশনের জন্য দুটো পসিবল তুমি টার্মস পাচ্ছ। একটা হচ্ছে এই স্পিন মাল্টিপ্লিসিটি যেহেতু 2, তাহলে 2p 3/2, আর একটা 2p হাফ। এবারে এইটা হচ্ছে একটা সিচুয়েশন যেখানে লেস দ্যান হাফ ফিল্ড। লেস দ্যান হাফ ফিল্ডের ক্ষেত্রে 2p 3/2 আর 2p হাফের মধ্যে কে স্টেবল, সেটা হুনস রুল দিয়ে তোমার অ্যাকচুয়ালি ঠিক হবে। আমি সেটা পরে আসবো, হুনস রুলটাকে বলবো। হ্যাঁ, এটা হুনস রুল দিয়ে ঠিক হবে যে যদি এমন সিচুয়েশন হয় যে তোমার মানে স্পিন মাল্টিপ্লিসিটি সমান হয়ে গেল, এলটাও তোমার সমান হয়ে গেল, তাহলে জে দিয়ে যখন তোমাকে সবটাকে ঠিক করতে হবে, তখন হচ্ছে লোয়েস্ট যে ভ্যালু, লোয়েস্ট ইন এনার্জি হবে যদি তোমার আউটার মোস্ট সাবশেলটা হচ্ছে লেস দ্যান হাফ ফিল হয়। লেস দ্যান হাফ ফিল হলে 3/2 আর হাফের মধ্যে হচ্ছে এই হাফটা হচ্ছে কম এনার্জি হবে। আর যদি এটা মোর দ্যান হাফ ফিল হয়ে যেত, তাহলে হাইয়েস্ট যে ভ্যালু উইল বি লোয়ার ইন এনার্জি। সেটা আমি পরে বলবো। মানে এইটা অ্যাকচুয়ালি যে গ্রাউন্ড স্টেট হবে এইটা নয়, সেটার জন্য হুনস রুল লাগবে। সেই হুনস রুলটা আমি একটু পরে আলোচনা করব। মানে তখন তুমি এই জিনিসটাকে বুঝতে পারবে। গ্রাউন্ড স্টেট অফ বোরন যখন তুমি কনসিডার করছো, তখন তুমি অ্যাকচুয়ালি দুটো পসিবল টার্মস পাচ্ছ। দুটোই তো আর গ্রাউন্ড স্টেট হতে পারে না, যেকোনো একটা গ্রাউন্ড স্টেট। সেইটা কোনটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট হবে সেটা হুনস রুল দিয়ে ঠিক হবে, এবং তোমাকে জাস্ট বলে দিচ্ছে 2p হাফটা হচ্ছে এখানে করসপন্ডিংলি গ্রাউন্ড স্টেটটা। ঠিক আছে। আচ্ছা, কার্বন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধরো তুমি গ্রাউন্ড স্টেট অফ কার্বন যদি কনসিডার করো, স্যার স্যার এক্ষেত্রে স্যার এল এর ভ্যালু কি 0 হতে পারে না? মানে 0 1 দুটো আসতে পারে, এখানে কি ম্যাক্সিমাম ভ্যালু ধরতে হবে? না, এদের ভ্যালু 0 1 কি করে এলো? এন এর ভ্যালু স্যার 2, মানে এল এর ভ্যালু 0 n minus 1, 0 to n minus 1। না না, আরেকবার বলো। না না, এন এর না না ভ্যালু না 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 না, ভালো করে দেখো, ইলেকট্রনিক কনফিগারেশনটা দেখো। তোমার তো প্রত্যেকটা ইলেকট্রনের জন্য যে এল ভ্যালু সেটাকে তুমি যোগ করবে তো। তাহলে এবারে প্রথম যেটা এস অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে তাদের তো এল ভ্যালু 0, তাহলে এই তো 0 প্লাস 0 প্লাস এইটার জন্য হলো 1, সেখানে ওভারঅলটা 1 হলো। মানে তিনটে ইলেকট্রন তুমি তো রেজাল্টেন্টটা করবে না, তুমি ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের এল গুলো 0 হতে পারে 1 হতে পারে, কিন্তু টোটাল এলটা কত? 0 প্লাস 0 প্লাস 1 মিলে হচ্ছে ওভারঅলটা 1।
ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা এবার কার্বনের গ্রাউন্ড স্টেট দেখো। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p2 কারণ ৬ টা ইলেকট্রন আছে। তার আউটার মোস্ট অরবিটালটা কেমন দেখতে? এখানে তোমার এই দুটো ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন এক্ষেত্রে। তো এবারে দেখো এই পার্টিকুলার কেসে এসটা কত? গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন দুটোকে যখন একই স্পিনে তুমি লিখছো, তাহলে এইটা হচ্ছে 0, 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা যে 0 প্লাস সরি মানে প্লাস হাফ আর মাইনাস হাফ করেছে এটা 0 হয়ে গেল। আর পরের দুটোর জন্য প্লাস হাফ আর প্লাস হাফ মিলে অ্যাকচুয়ালি তোমার এটা 1 হয়ে গেল। একবারে লিখে দিচ্ছি। এটা তোমার 1 হয়ে গেল। মানে এইটা হচ্ছে প্লাস হাফ আর মাইনাস হাফ ক্যানসেল আউট হয়ে গেল। এটাও প্লাস হাফ, এটাও প্লাস হাফ মিলে s ইকুয়াল টু তোমার 1 হয়ে গেল। তাহলে এখানে 2s প্লাস 1 স্পিন মাল্টিপ্লিসিটি হয়ে যাচ্ছে 2 ইনটু 1 প্লাস 1 অর্থাৎ 3 টিউবলেস স্টেট হয়ে গেল। আচ্ছা এলটা কত হবে? এলটা দেখো এই পার্টিকুলার কেসে তোমার এখানে পি অরবিটালে দুটো ইলেকট্রন আছে। তাহলে পি অরবিটালে যদি তোমার দুটো ইলেকট্রন থাকে তাহলে তোমার মানে আসলে এটা একটুখানি ঠিক করে করতে হতো। মানে এটা না তুমি যদি ml ভ্যালুর রেসপেক্টে দেখো তাহলে ml ভ্যালুটা হচ্ছে প্রথমটা +1 এটা 0 এটা -1 মানে পরপর করে যখন ইলেকট্রনটা তুমি রাখছো তাহলে ml ভ্যালুগুলো যদি তুমি দেখো ml এর ভ্যালুটা হচ্ছে প্রথমটা +1 তারপর এটা 0 তারপর এটা -1 তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে l এর ভ্যালু তোমার এই ml ইকুয়াল টু আমি গ্রাউন্ড স্টেটের জন্য যখন বলছি আরকি এর ml এর ভ্যালুটা হচ্ছে 1 আর এর ml এর ভ্যালুটা 0 বলে ওভারঅল l টা কিন্তু তোমার অ্যাকচুয়ালি 1 হবে। এটা ঠিক আছে? এখানে ওভারঅল L টা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার 1 হবে। গ্রাউন্ড স্টেট এর জন্যে। ঠিক আছে? এইটা। তাহলে গ্রাউন্ড স্টেট এর জন্য L যে এটা আবার সেই P টার্মসই হবে। আচ্ছা এইখানে না এই যে ওভারঅল L টা তুমি কি করে ক্যালকুলেট করছো সেটা আমি পরে তোমাকে ভালো করে শেখাবো। ML এর ভ্যালুর উপর নির্ভর করে। সেটা আমি আসছি আরকি পরপর করে। মানে মানে ML এর পসিবল ভ্যালু কতগুলো হতে পারে, MS এর পসিবল ভ্যালু গুলো কত হতে পারে সেই মতো করে কেমন করে টোটাল টোটাল কেমন L ক্যালকুলেট করতে হয় সেটা আমি পরে শেখাবো। এই পার্টিকুলার কেসে তুমি জাস্ট এইভাবে ভাবো যে পি অরবিটালে যে ৩ টে ইলেকট্রন আছে তার মধ্যে তার ml এর ভ্যালু গুলো +1 হতে পারে, 0 হতে পারে, -1 হতে পারে। এবারে এই মাঝেরটাই হচ্ছে 0 প্রথমটা হচ্ছে +1 তার মানে তুমি যখন L টাকে ক্যালকুলেট করবে তখন ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলোর ml ভ্যালু গুলো তুমি যোগ করো। যোগ করলে ওটা তোমার অ্যাকচুয়ালি তোমার ১ হয়ে যাচ্ছে। এটা। হ্যাঁ? মানে এটা অ্যাকচুয়ালি তুমি আসলে এটা অ্যাকচুয়ালি কি করে আসে জানো তো? তুমি মনে, মনে ভাবো এই যদি দুটো ইলেকট্রনকে তুমি আপ স্পিন এ রাখো, তুমি জাস্ট জাস্ট মানে আমি কি বলবো মানে ml এর মানে সরি ১ সেকেন্ড। মানে এটা এই এলটা কি করে এলো আমি পরে তোমাকে ভালো করে শেখাবো। আমি আজকে জাস্ট একটু বলে নিচ্ছি। দেখো এই যখন এমএল এর ভ্যালুটা গুলো তুমি ক্যালকুলেট করবে এটা সামেশন ওভার আই এমএল আই এইরকম ভাবে ক্যালকুলেট করতে পারে। ইন্ডিভিজুয়াল ইলেকট্রন গুলো যে ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বার গুলোকে যোগ করে তুমি রেজাল্টেন্ট ম্যাগনেটিক অরবিটাল কোয়ান্টাম নাম্বারটা পাবে। আর এবারে ইলেকট্রনটা তুমি খেয়াল করে দেখো এই ১ নম্বর ২ নম্বরে থাকতে পারে, ১ নম্বর ৩ নম্বরে থাকতে পারে, ২ নম্বর ৩ নম্বরে থাকতে পারে। আর ১-২ এ যদি থাকে তাহলে এমএল এর ভ্যালু গুলো তোমার এটা +1 আচ্ছা, এবারে ইলেকট্রন গুলো এমন হতে পারে ১-২ এ থাকতে পারে, তোমার ১-৩ এ থাকতে পারে। ১-৩ এ থাকলে সেটা কত বেরোবে? 0 কারণ ml এর ভ্যালু একটা +1 একটা -1 করে 0 আর ২-৩ এ থাকতে পারে তাহলে সেটা কত বেরোবে? -1 বেরোবে। তাহলে ml এর ভ্যালু যদি +1, 0, -1 হয় তাহলে করসপন্ডিং L এর ভ্যালু কত হবে? না সিম্পলি 1 হবে। L এর যা ভ্যালু হয় ml এর ভ্যালুটা কি হয়? +L টু -L উইথ ইউনিট ইন্টারভাল তাহলে তোমাকে যেটা ১ম এ ml গুলো ক্যালকুলেট করে নিতে হয়। এবং সেটা সিস্টেমেটিক্যালি কেমন করে বক্স করে করতে হয় সেটা আমি তোমাকে শেখাবো। তুমি দেখো জাস্ট সিম্পলি বোঝার চেষ্টা করো যখন তোমার পি অরবিটালে দুটো ইলেকট্রন আছে, তুমি জাস্ট যেমন এইটা রাখতে পারতে এইখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, তেমন এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন, তেমন এখানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন। তাহলে ৩ টে পসিবিলিটির জন্যে ml এর পসিবল ভ্যালু হচ্ছে +1 হতে পারে, 0 হতে পারে, -1 ও হতে পারে। সেই জন্য L টা হচ্ছে তোমার 1 হচ্ছে। এটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ। এইটা। আচ্ছা তাহলে এবারে J এর ভ্যালু কত হতে পারে? তাহলে L প্লাস S টু L মাইনাস S ইউনিট ইন্টারভাল তাহলে L প্লাস S টা হচ্ছে ২ আর L মাইনাস S টা হচ্ছে তোমার 0 তাহলে ২ হতে পারে, ১ হতে পারে, 0 হতে পারে। ঠিক আছে? তাহলে টার্মস গুলো কি হয়ে গেল? টার্মস গুলো দেখো। এটা তোমার টিউবলেস স্টেট তাহলে ১ম এ ওটা ৩ হয়ে গেল। তারপরে P টার্মস হয়ে যাচ্ছে ওটা। 3p 2 হতে পারে,
CP1 হতে পারে আর CP0 হতে পারে। CP2, CP1, CP0 তা ৩ টে করসপন্ডিং টার্মস হলো। এবার এই ৩ টের মধ্যে কে অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট সেটা আবার তোমার ওই দিয়ে ঠিক হবে। মানে তোমার হুনস রুল দিয়ে ঠিক হবে। আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, দেখবে এখানে CP0 টা হবে তোমার গ্রাউন্ড স্টেট। এইটা। আবার এই একই সিচুয়েশন তুমি দেখো অক্সিজেনের ক্ষেত্রে বলছি। দেখবে ওই একই টার্ম তুমি পাবে অফ অক্সিজেন ধরো। অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s2, 2p4 তো? তাহলে তোমার আউটারমোস্ট অরবিটালে ইলেকট্রন গুলো এইরকম ভাবে থাকে তুমি জানো একটা টিপিক্যাল সিচুয়েশনে। এই 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 তাহলে এবারে দেখো যে অরবিটালটা তোমার ফিল্ড আপ থাকছে, যে অরবিটালটা ফিল্ড আপ থাকছে তার তো টোটাল এস এবং টোটাল এল এতে কন্ট্রিবিউশনটা 0 হবে, তাহলে সেগুলোকে তুমি না ভাবলেই চলবে। তাহলে এখানে এসটা ওই একই রকম করে ওটা হচ্ছে হাফ। আচ্ছা এলটা যখন তুমি ক্যালকুলেট করবে এখানেও ঠিক একই রকম ভাবে এই যে পেয়ারটা মাঝেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। এবারে যদি আমি এমএল এর ভ্যালুগুলো এটা +1, এটা 0, এটা -1 করি, ঠিক আগের মতো পি অরবিটালে দুটো ইলেকট্রন যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা থাকতে পারে। এখানেও যে অর ইলেকট্রন গুলো আছে সেটাও তোমার যেকোনো দুটো অরবিটালে থাকতে পারে। তা সেখানে ক্যাপিটাল এমএল এর যে ভ্যালু মানে এই যে এমএল এর যে অ্যালাউড ভ্যালুসটা আরকি, হ্যাঁ? সেটাও তোমার এই +1, 0, -1 হবে বলে এলটা অ্যাকচুয়ালি তোমার 1। তাহলে এখানেও এলটা কিন্তু 1 অর্থাৎ পি টার্মস হচ্ছে। আর জে এর অ্যালাউড ভ্যালু আর এখান থেকে তোমার 2s+1 যেটা 2s+1 টা তোমার 3 হয়ে গেল। আগেরটাও লিখেছিলাম তো। হ্যাঁ, 2s+1 টা 3 হয়েছে। জে এর অ্যালাউড ভ্যালু হচ্ছে l+s টু l-s ইউনিট ইন্টারভাল 2 হবে, 1 হবে, 0 হবে। আর করসপন্ডিং তাহলে টার্মস গুলো কি হবে? তোমার ওই CP2, CP1 আর CP0। আচ্ছা এবারে দেখো কার্বন একটা P2 সিস্টেম, তার জন্য তোমার যা যা অ্যাটমিক টার্মস তুমি পেলে অক্সিজেনের ক্ষেত্রে একই অ্যাটমিক টার্মস পেলে, কিন্তু খেয়াল রাখো কার্বন হচ্ছে লেস দ্যান হাফ ফিল সিচুয়েশন আর অক্সিজেন হচ্ছে মোর দ্যান হাফ ফিল সিচুয়েশন। এবার লেস দ্যান হাফ ফিল সিচুয়েশন যদি হয় তাহলে লোয়েস্ট জে উইল বি দ্য লোয়েস্ট এনার্জি, আর মোর দ্যান হাফ ফিল সিচুয়েশন হলে হাইয়েস্ট জে উইল বি লোয়েস্ট ইন এনার্জি। তার মানে এখানে এইটা হবে তোমার বেসিক্যালি গ্রাউন্ড স্টেট। এটা হুন্স রুল দিয়ে ঠিক হবে আর কি। মানে হুন্স রুল আমি তোমাদের এখন শেখাচ্ছি না, হুন্স রুল দিয়ে কিন্তু এই জিনিসগুলো তোমার ঠিক করতে হবে। এটা ঠিক আছে? আচ্ছা। তাহলে আমি দেখো কতকগুলো জাস্ট নরমাল এক্সাম্পল বললাম। আরেকটা এক্সাম্পল ধরো দিচ্ছি, এই জায়গাটা একটু ফাঁকা আছে যেহেতু। ধরো তুমি এক কাজ করো, তুমি টাইটেনিয়াম কনসিডার করছো। গ্রাউন্ড স্টেট অফ টাইটেনিয়াম। একটা ডি আছে সেরকম একটা জিনিস বলি। গ্রাউন্ড স্টেট অফ টাইটেনিয়াম। আচ্ছা ইলেকট্রনিক কনফিগারেশনটা আর্গনে 18 টা ইলেকট্রন তোমার চলে গেল। টোটাল তো 21 টা ইলেকট্রন, এই 22 টা ইলেকট্রন। তাহলে 3d তে তোমার দুটো ইলেকট্রন থাকবে আর 4s এ 4s টা আগে তুমি ভর্তি করতে পারো, 4s টা আগে লিখি। 4s এ দুটো ইলেকট্রন থাকতে পারে। স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম মানে 22 টা ইলেকট্রন। তাহলে এখানে হচ্ছে 4s এ দুটো ইলেকট্রন ফিল আপ হয়ে গেল। এবার স্ক্যান্ডিয়ামে হলে একটা ইলেকট্রন থাকতো, টাইটেনিয়ামে হলে তোমার সবসময় দুটো ইলেকট্রন থাকতো। আর এস অরবিটাল পর্যন্ত কিন্তু ফিল আপ, তাহলে এস অরবিটালটার মাথা ঘামিয়ে লাভ নেই। তার পুরো ব্যাপারটাই হচ্ছে ডি টাকে নিয়ে ভাবছি। মানে 4s টা ভেবে কোনো লাভ নেই, কারণ 4s এর সবাইয়ের কন্ট্রিবিউশন হচ্ছে তোমার 0 হবে। তাহলে 3d তে এখন হচ্ছে 5টা অরবিটাল, 5টা অরবিটাল। আচ্ছা এবারে এর যে করসপন্ডিং এমএল এর ভ্যালু গুলো, এটা +2, এটা 0, +2, +1, 0, -1, -2 তো? এমএল এর যে অ্যালাউড ভ্যালুস গুলো +2, +1, 0, -1, -2 এটা। ঠিক আছে? এটা। ঠিক আছে? তাহলে এবারে দেখো এবারে দুটো ইলেকট্রন যখন থাকে আমি হয়তো একটা ইলেকট্রনে আমি এইরকম ভাবে লিখলাম, কিন্তু দুটো ইলেকট্রন যেখানে খুশি থাকতে পারতো। তা তুমি দেখো তখন রেজাল্টেন্ট এমএল যখন তুমি ক্যালকুলেট করবে, দুটো ইলেকট্রনই যদি এখানে থাকে তাহলে +2 আর +2 মিলে তুমি যদি দেখো তোমার সরি দুটো ইলেকট্রন এখানে থাকতে পারে না। মানে তুমি ১ম এ এই যে করসপন্ডিং সিচুয়েশনটা সেখানে এমএল এর ভ্যালুটা কত হবে না +2 হলো। আচ্ছা এবারে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন সরি দাঁড়াও ১ সেকেন্ড। এক্ষেত্রে তোমার দুটো ইলেকট্রন থাকছে, এমএল এর ভ্যালু +2, 0, +2, +1, 0, -1, -2
এবার তুমি যখন তুমি ml এর ভ্যালুগুলোকে ক্যালকুলেট করবে তখন হচ্ছে তোমার দুটো ইলেকট্রন এখানে একটা এখানে একটা +1 +2 আর +1 মিলে হচ্ছে তোমার এখানে +3 থেকে স্টার্ট হতে পারে। দুটো ইলেকট্রন তো তাহলে হচ্ছে তোমার +3 হতে পারে। আসলে অনেকগুলো পসিবিলিটি তো। মানে আসলে যেকোনো একটা দিয়ে তোমাকে অ্যাকচুয়ালি করে নিলে ভালো হয়। যাকগে আমি তোমাকে যেটা করছি মানে এই যে করসপন্ডিং কনফিগারেশন এ দেখো তোমার এটা মানে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে তাহলে ৩ হতে পারে। ঠিক একই রকমভাবে একটা ইলেকট্রন এখানে, একটা ইলেকট্রন এখানে তাহলে এটা -৩ হতে পারত। তাহলে +3, +2, +1, 0, -1, -2 সব থাকতে পারে। তার মানে করসপন্ডিং L ভ্যালুটা এই পার্টিকুলার কেসে কিন্তু ৩ হতে পারে। ঠিক আছে? মানে যদি তোমার দুটো অরবিটালে দুটো ইলেকট্রন এইরকম ভাবে থাকে তাহলে কিন্তু ml এর ভ্যালুটা তোমার দেখো তোমার যেমন আগেরটার ক্ষেত্রে আমি করলাম যে তোমার মানে মানে আমি ছবি দিয়ে আর দেখাচ্ছি না আরকি। মানে আমি পরের দিন এগুলো সব দেখাবো। যেটা আমি কি বলছি যে আমার পেনের টিপটা একটু ভালো করে দেখো যে দুটি ইলেকট্রন একটা এখানে আছে আরেকটা এখানে আছে। তাহলে ২ + ১ মিলে ml এর ভ্যালুটা ৩ হবে। তারপর এখানে আছে এখানে আছে মানে ২ হবে। এখানে আছে এখানে আছে মানে +2 আর -1 মিলে কি হচ্ছে হ্যাঁ, দেখো +1 মানে +2 +1 মিলে হচ্ছে +3 +2 যা কি হলো রে বাবা! ১ সেকেন্ড সরি কি হচ্ছে? হুম, ১ সেকেন্ড। হুম, এই দেখো যেটা বলছি যে +3 +2 আর +1 +2 আর +1 মিলে +3 +2 আর 0 মিলে ২ +2 -1 মিলে হচ্ছে +1 +2 আর -2 মিলে 0 আবার এদিকে চলো এইভাবে তুমি করতে থাকো। করতে গিয়ে ml এর একটা অ্যালাউড ভ্যালুস আরকি। মানে এটা সব মানে মানে আরো থাকতে পারে আরকি। মানে এখানে তো দুটো ইলেকট্রন যখন থাকবে তাহলে তোমার ১০ টা ইলেকট্রন থাকতে পারত। তার মধ্যে দুটো ইলেকট্রন আছে। টোটাল পসিবিলিটি হ্যাঁ? তোমার হয়ে যাবে হচ্ছে তোমার 10 C2 হ্যাঁ? এতগুলো পসিবিলিটি হবে। তাহলে আমি তার মধ্যে একটা বলছি আরকি। মানে এটা হচ্ছে একটা স্পেশাল কেস আরকি। একটা স্পেশাল কেসে বলছি। একটা পার্টিকুলার স্পেশাল কেসের কথা বলছি এটা আরকি, হ্যাঁ? কারণ L এর ভ্যালু তোমার ৩ তাহলে দেখো এই সিচুয়েশন এ তোমার মানে আমি একটা যে কনফিগারেশন লিখেছি মানে ক্যাপিটাল M এর ভ্যালু এই ৩ থাকছে মানে +3 +2 +1 0 -1 -2 -3 এরকম একটা কম্বিনেশন থাকবেই আরকি। তার L টা হচ্ছে 3 L টা যদি 3 হয় সেটা হচ্ছে তোমার S P D F এটা হচ্ছে F। আর এবারে S ভ্যালুটা আমি যেমন করে লিখেছি তাতে হচ্ছে 1 2s+1 যেটা 2s+1 টা হচ্ছে তোমার 3 হয়ে গেল স্পিন মাল্টিপ্লিসিটিটা। তাহলে J এর অ্যালাউড ভ্যালু কত হবে? L + S to L - S উইথ ইউনিট ইন্টারভাল ৩ আর ১ মিলে ৪ থেকে আপ টু ২ পর্যন্ত আবার ৪, ৩, ২ পর্যন্ত যাবে। হ্যাঁ? L - S টা হচ্ছে ২, L + S টা হচ্ছে ৪ তাহলে ৪, ৩, ২ পর্যন্ত যেতে পারবে। তার করসপন্ডিং তাহলে টার্মসটা হয়ে যাচ্ছে তোমার দেখো এই তোমার আ 3F তোমার ৪ হতে পারে, 3F3 হতে পারে, 3F2 হতে পারে। এবার এটা হচ্ছে লেস দ্যান হাফ ফিল সিচুয়েশন মানে হচ্ছে এইটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট। এটা। তবে কতকগুলো জিনিস বললাম এবারে এইখান থেকেই ML থেকে কি করে L ক্যালকুলেট করতে হয় বা MS থেকে কি করে S ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে সমস্ত পসিবিলিটি গুলো এঁকে সেইটা আমি সিস্টেমেটিক ওয়েতে তোমাকে দেখাবো। অন্তত ৩ টে ৪ টে মেথড আছে আরকি। একটা বক্স করে করা যেতে পারে। মানে এইরকম বক্স করে করা যেতে পারে। আরেকটা হচ্ছে তুমি জাস্ট একটা রেক্টেঙ্গেল আঁকলে একটা রো বরাবর MS আর কলাম বরাবর ML তুমি লিখছো সেখান থেকে একটা করা যেতে পারে। অথবা হচ্ছে পসিবল তোমার ওই মাইক্রো স্টেট গুলোকে করে নিয়ে সেইখান থেকে করা যেতে পারে। মানে অনেক রাস্তা আছে আরকি। যাকগে যেটা কথা হচ্ছে যে তুমি এইরকম করে কিন্তু কিছু টার্মস কেমন করে ক্যালকুলেট করতে হয় তুমি দেখছো আরকি। তো আমি কিন্তু এই অ্যাটমিক টার্ম বের করা এইটা আরেকটা ক্লাস নেব হ্যাঁ, যেখানে তোমার একটা মেনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যখন অনেক ইলেকট্রন থাকবে তুমি একেবারে সিস্টেমেটিক্যালি এই ML এর ভ্যালু গুলো বা L এর অ্যালাউড ভ্যালুস গুলো তুমি জাস্ট কি করে বের করবে আরকি। সেগুলোকে করা, MS এর ভ্যালু কেমন করে করবে সেগুলোকে করা ইত্যাদি, ইত্যাদি। তার মানে আমি আজকে এই পর্যন্তই রাখছি। নেক্সট ক্লাসে আমরা যেটা মূলত আলোচনা করব, নেক্সট ক্লাসে
আমি প্রথমে এই এলএস কাবলিং স্কিমের মধ্যেই থেকে যেতে কাবলিংটা পরে আসবো। এলএস কাবলিং স্কিমের মধ্যেই থেকে তোমার অ্যাটমিক টার্ম সিম্বল বের করবো এর সিস্টেমেটিক অ্যাপ্রোচ যেটা। আমি যেটা করছি সেটা কিছু অ্যাডহক ওয়েতে। এটা সিস্টেমেটিক্যালি মিনি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কেমন করে করতে হয় আরকি, সেই একটা পার্ট যেটা আমি প্রথমে আলোচনা করব। আচ্ছা, এই আলোচনাটা হয়ে যাওয়ার পরেই যেটা হবে দেখবে ওই যখনই কার্বন 2 মানে কার্বনটা বা অক্সিজেনের ক্ষেত্রে তোমার তুমি যেভাবে করছো তাতে একাধিক টার্মস পেয়ে গেলে তখন কোনটা গাউসটা সেটাকে বোঝার জন্যে তোমাকে হুন্স রুলটাকে করতে হবে। হুন্স রুলটায় আমি চলে আসবো এইটা। আচ্ছা, তারপরে চলে আসবো হচ্ছে যে কাবলিং স্কিমে। তা যে কাবলিং স্কিম করে সেইখান থেকে কেমন করে তুমি অ্যাটমিক টার্ম গুলোকে বের করবে। ল্যান্থানাইট, অ্যাক্টিনাইট তাদের ক্ষেত্রে অ্যাটমিক টার্ম সিম্বল বের করার রাস্তাটা আলাদা আরকি। অ্যাটমিক টার্ম সিম্বলস তুমি কেমন করে বের করবে, হ্যাঁ? সে একটা জায়গা, এটা নিয়ে আমি আলোচনা করব এটা। আর তারপরে এইখান থেকে জাস্ট যেটা চলে আসবো আবাও প্রিন্সিপাল। একটার কাছে নাও হতে পারে। আবাও প্রিন্সিপাল এই পার্টটা আমি একটুখানি বলে দেবো। আচ্ছা, এই পর্যন্ত একটা পার্ট আমি শেষ করব। সেটা একটার কাছে হতে পারে, দুটো ক্লাসেও হতে পারে। তারপরে আরেকটা জিনিস দরকার তোমার মেনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে সেটা হচ্ছে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল। এই পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালটা একদম দারুণভাবে সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস, কোয়ান্টাম মেকানিক্স, পারমুটেশন অপারেটর তার একটা ডিরেক্ট ইনভলভমেন্ট আছে আরকি। সেইটা আমি আইদার কোয়ান্টাম মেকানিক্স এর ক্লাস হিসেবে অথবা তোমার অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস হিসেবে তারপরে আমি পাউলির এক্সক্লুশন প্রিন্সিপালে যাবো আরকি। মানে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল একটা ক্লাসে সার্টেনলি হবে না। আমরা কতগুলো এক্সাম্পল করছি তার উপরে নির্ভর করবে। আমার এক্সপেকটেশন হচ্ছে এই পর্যন্ত মানে এইটা এবং এইটা একটা ক্লাসে বলে ফেলতে পারবো। হ্যাঁ, এইটা আর এইটাও হয়ে যাবে। মানে আউয়া প্রিন্সিপাল মানে এইটা একটা ক্লাসে বলে ফেলতে পারবো। আর তারপরের ক্লাসে হচ্ছে আমি মানে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল সেইটা একটুখানি আগে থেকে মানে পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল তার আগে হচ্ছে অ্যান্টিসিমেট্রি প্রিন্সিপাল, তারপর স্ল্যাটার ডিটারমিনেন্ট, এই সিস্টেম অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস এই রিলেটেড জায়গাটা হচ্ছে আরেকটা আলোচনার বিষয় আছে। এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পড়ানো হয়েছে। কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে পড়ানো হয়েছে। কিন্তু এখানে অ্যাটমিক স্ট্রাকচার এর মধ্যে ওটা একটা পড়ার জায়গা আছে। সেটা আমরা করব। তো দেখো যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা হয়েছে কিনা বলো? একদম লেকচার ঠিক। বলো যা বলেছি তাতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা? হুম। তাহলে বুঝতে পারলে যে এই যে আমি আজকে যেটা মূলত পড়ালাম সেটা মিনি ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ইলেকট্রনের কি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো, কি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম বলো তারা কনস্ট্যান্ট অফ মোশন নয়। কিন্তু টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্ট আর টোটাল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্ট কনস্ট্যান্ট অফ মোশন থাকতে পারে। এবারে তোমার সেন্ট্রাল ফোর্স প্রবলেমটা ডিস্টার্বড হয়ে যাচ্ছে দুটো কারণে। স্পিন অরবিট কাপলিং এর জন্য আর ইলেকট্রন ইলেকট্রন ইন্টারঅ্যাকশন এর জন্য। তার মতো করে দুটো কাপলিং স্কিম, একটা এলএস কাপলিং স্কিম, একটা জেজেস কাপলিং স্কিম। দুটো কাপলিং স্কিমের মূল ব্যাপার-ট্যাপারগুলো কি সেটা আমি বললাম। এবারে আমরা এলএস কাপলিংটাকে মাথায় রেখে কেমন করে তোমার অ্যাটমিক টার্মস গুলোকে বের করতে হয় সেইটার ২-১ টা ছোট এক্সাম্পল দিয়ে জাস্ট আমি বলছি। যেখানেই হচ্ছে একাধিক পসিবিলিটি চলে আসছে আরকি সেটা কিভাবে সিস্টেমেটিক্যালি করতে হয় সেটা। এই যেমন আমি বললাম যে টাইটেনিয়ামের ক্ষেত্রে হ্যাঁ, তুমি জাস্ট এল এর ভ্যালুটা শুধু ৩ টাই আমি এখানে অ্যালাউ করলাম। হ্যাঁ? এছাড়া আরো অনেক পসিবিলিটি কিন্তু হবে। মানে আমি যে ছবিটাকে এঁকেছি, সেই ছবিতে এল এর ভ্যালুটা হচ্ছে ৩ মানে এম এল এর ভ্যালুটা +3 থেকে শুরু হচ্ছে মানে করেসপন্ডিং এল টা তোমার ৩ হতে হবে বা তার আগেরটায় ধরো তুমি যেভাবে করছো আরকি এখানে এম এল এর ভ্যালুটা +1 থেকে শুরু বা -1 তুমি একটা পেয়েছো মানেই হচ্ছে করেসপন্ডিং এল টা হচ্ছে 1 হবে। আমি জাস্ট গাউস স্টেট বোঝার জন্য আমি এটা তোমায় বলছি। হুম? কিন্তু সেটা তোমাকে ওই মানে যদি আরো টার্মস হতে পারে আরকি এই পার্টিকুলার টাইটেনিয়াম এর ক্ষেত্রে আরো অনেক টার্মস হতে পারে আরকি। হ্যাঁ? এবং দেখো না এখানে যে যখন দুটো ইলেকট্রন যখন তুমি রাখছো, তার দুটো ইলেকট্রন রাখছো, হ্যাঁ? এই দুটো ইলেকট্রন তুমি কত রকম ভাবে রাখতে পারো। হ্যাঁ? সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ? সেখানে তোমার ১০ টা পসিবিলিটি তার মধ্যে দুটো আছে তাহলে 10C2 10C2 মানে কিন্তু ৪৫ টা পসিবল ওয়েতে তুমি রাখতে পারো। বা তুমি যখন ধরো এই অক্সিজেন বা কার্বনের ক্ষেত্রে তুমি দেখলে অক্সিজেন বা কার্বনের ক্ষেত্রে হচ্ছে তোমার পি অরবিটালে ৬ টা ইলেকট্রন থাকতে পারে, আছে কিন্তু তোমার ২ টো। তাহলে বা ৪ টে যাই বলো না কেন। কার্বন হলে ২ টো আছে, অক্সিজেন হলে ৪ টে আছে। যাই হোক সেটা বেসিক্যালি 6C2 বা 6C4 এত অর্থাৎ ১৫ টা পসিবল ওয়েতে তুমি রাখতে পারো। তাহলে সেই ১৫ টা পসিবল ওয়ের ছবি আঁকা, সেখান থেকে তোমার কতগুলো পসিবিলিটি হচ্ছে সেগুলোকে দেখা। সেটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ আমি পরে বলব। জাস্ট আমি যে ছবিটাকে এঁকেছি মানে ক্লাস 11-12 নলেজ অনুযায়ী গাউস ইলেকট্রনিক কনফিগারেশন যে ছবিটা আমি এঁকেছি, শুধু সেই ছবিটার করেসপন্ডিং অ্যাটমিক টার্মস টা কি আমি সেটা বললাম। ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে।
কিন্তু আরো অনেক যে পসিবল টার্মস থাকতে পারে আরকি। ওইজন্য স্পেশাল কেস, এগুলো সব স্পেশাল কেসের জন্য বলা হয়। সেইটা আমরা নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করব। তো বলো, পুরো ব্যাপারটা পরিষ্কার? যা বলতে চেয়েছি সেটা কি একদম পরিষ্কার হয়েছে না কিছু ডাউটস আছে? ঠিক আছে। ঠিক আছে না? সবার ক্ষেত্রে ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ। এগুলো ধীরে, ধীরে মানে আগের যারা নতুন ক্লাস করছো তারা আগেরগুলো একটুখানি দেখে নেবে। আগে যে কটা তোমার আছে আ মানে ভিডিও আছে আরকি। ১ম ১৪ টা লেকচার। এই ১৪ টা লেকচার একবার তাড়াতাড়ি দেখে নেবে। মানে ভিডিওটাও শুনে নেবে। মানে ওগুলো ২ ঘন্টার লেকচার নয়। ১ থেকে ১.৫ ঘন্টার সব লেকচার। তো ভিডিওগুলো ভালো করে একবার শুনে নেবে। ভালো করে পড়ে নেবে। তার মধ্যে বিএসসির অনেকটাই কভার করা আছে। আর এমএসসি 1 এ তো আমি জাস্ট পড়িয়ে শেষ করেছি আরকি। আর ৪-৫ টা আমি অ্যাটমিক স্ট্রাকচার এর ক্লাসটা নিয়ে ওই পার্টটাকে শেষ করব। তারপর আমি সরাসরি কোয়ান্টাম মেকানিক্স এ যাবো, মলিকুলার স্পেকট্রোস্কোপি তে যাবো, গ্রুপ থিওরিতে যাবো। অনেক জিনিস পড়ানো আছে। হ্যাঁ? এটা কালকে সকালেও আবার ক্লাস নেব, হ্যাঁ? কাল সকালেও ক্লাস নেব। ঠিক আছে? হুম। ঠিক আছে। তো রাখলাম। হুম। স্যার আগের ভিডিওগুলো কি তাহলে গ্রুপে দিয়ে দেবেন? হ্যাঁ, 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 দিয়ে দিতে বলছি। এ করে। আচ্ছা ওই গ্রুপে এমএসসির গ্রুপে কে আছে? এমএসসি গ্রুপে কৌশিক তোর কাছে সবটা আছে? ১৪ টা পাঠাইনি? ও লাস্ট ক্লাসেরটা পাঠাইনি? আচ্ছা। ঠিক আছে। তাহলে দিয়ে দিতে বলছি। হুম, হুম। ঠিক আছে, দিয়ে দিতে বলছি, হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। রেখে দিলাম। হুম, হুম। রাখলাম।